হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আরও একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যে ড্রামাটার নাম উই আর অল ট্রাইং হেয়ার। যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি এক্সপ্লেনে চলে যাই। গল্পটি যখন শুরু হয়, আমাদের পরিচিত করানো হয় গং নামের একজন চলচ্চিত্র পরিচালকের সঙ্গে। তিনি দ্য 8 ক্লাব নামে পরিচিত একদল পরিচালকের সদস্য। সেই সময় তিনি ক্লাবের আরেক সদস্য পিরির সঙ্গে গল্প করছিলেন। এক পর্যায়ে গং সে হঠাৎ খুব অদ্ভুত একটা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে। তার মতে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অন্যদের অপমান করে, ছোট করে, মানসিকভাবে ভেঙে দেয়। আর সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকেই শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নেয়। তাই গংয়ের বিশ্বাস, সরকার যদি সত্যি মানুষের জন্য কিছু করতে চায়, তাহলে যারা অন্যের জীবনে এই ধরনের কষ্টের কারণ হয় তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। এমনকি সে মজা করে বলে ফেলে যে সেনাবাহিনীদেরকে পাঠিয়ে এমন মানুষদের ঘটনাস্থলেই গুলি করে মারা উচিত। মানে পুরো অদ্ভুত চিন্তা ভাবনা। ঠিক তখনই আমরা এমনই একটা দৃশ্য দেখতে পাই। কয়েকজন সশস্ত্র সৈনিক এসে ডংম্যান নামের একজন লোককে গুলি করে হত্যা করে। প্রথমে মনে হয় ঘটনাটা বাস্তবে ঘটছে, কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় যে এটা আসলে গংয়ের কল্পনা। কারণ সে ডংম্যানকে এতটাই ঘৃণা করে যে তার মনে সব সময় এমন চিন্তায় ঘুরপাক খায়। প্রিয় বিষয়টি বুঝতে পারে এবং হেসে গংসেকে জিজ্ঞেস করে, আচ্ছা, এবার ডংম্যান আবার কি করলো? তুমি ওর উপরে এত রেগে আছো কেন? এরপর গংসে আগের দিনের একটা ঘটনা বলতে শুরু করে। সে জানায় তারা সবাই পরিচালক চোইয়ের কিচমচির রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেখানে ডংম্যান প্রথমে ঘোষণা দিয়েছিল যে সে নাকি ঝাল খাবার খেতে পারে না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিছুক্ষণ পরেই সে মানুষ সবচেয়ে বেশি ঝাল খাবার খাচ্ছে। তবে গংসের আসল বিরক্তির কারণ সেটা ছিল না। তার অভিযোগ, ডংম্যান যেখানে যায় সেখানে সে শুধু নিজের গল্প বলে, অন্য কাউকে কথা বলার সুযোগই দেয় না। গংসে আক্ষেপ করে বলে যে আমার যে পঞ্চম সিনেমা রয়েছে সেটা খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে, সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ডংম্যান উল্টো আমাকে ধমক দিয়ে বলে যে তুই এসব নিয়ে বেশি মাতামাতি করিস না, না হলে আমার মতো তুই একদিন ব্যর্থ হয়ে যাবি। মানে এটা কোনো কথা হইল? এরপর গল্পের ফোকাস চলে যায় ডংম্যানের জীবনের দিকে। তাকে নিজের ছোট বাসায় দেখা যায়। ঘরের চারপাশে তাকালে বোঝা যায় তার জীবন কতটা অগোছালো। জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে, কোথাও কোনো শৃঙ্খলা নেই। সে ছোট্ট করে তার সঙ্গী হিসেবে ছিল একটা বিড়াল, আর যেটাকে সে খুব ভালোবাসে। কিছুক্ষণ পর ডংম্যান চুপি চুপি বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। সে চাইছিল বাড়িওয়ালা যেন তাকে না দেখতে পায়, কারণ বহুদিন ধরেই সে বাসা ভাড়া দিতে পারে নাই। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িওয়ালার চোখ সে এড়াতে পারে না। ডংম্যানকে দেখে তিনি তার উপর চিৎকার করে বলেন যে শোনো, আর দেরি করো না, দ্রুত আমার বাসা ভাড়া দিয়ে দাও, না হলে তোমার সব জিনিসপত্র নিয়ে তোমাকে একদম রাস্তায় ফেলে দেব। কথাগুলো শুনে ডংম্যান আর এক মুহূর্ত দাঁড়ায় না এবং সে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে ডংম্যান একটা একাডেমিতে ছোট ছোট বাচ্চাদের পড়ায়। পড়ানোর সময় সে শিশুদের বোঝানোর চেষ্টা করেছিল যে দারিদ্র সব সময় খারাপ কিছু না, অনেক সময় এটা উপরওয়ালা থেকে একটা শিক্ষা বা আশীর্বাদ হয়েও নামতে পারে। ঠিক তখনই ছোট একটা মেয়ে তাকে প্রশ্ন করে বসে, স্যার, আপনি কি গরিব নাকি ধনী? এর প্রশ্নটা শুনে ডংম্যান কিছুক্ষণ চুপ করে থাকে, কারণ এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। বাস্তবতা হলো সে নিজের জীবন নিয়ে সংগ্রাম করছে। ঠিক সেই সময়ে তার কাছে কল আসে লোন কোম্পানি থেকে, এবং তারা তাকে মনে করিয়ে দেয় যে স্যার, আপনার বিড়ালের অপারেশনের জন্য আমরা টাকা দিয়েছিলাম, আমাদের পাওনা টাকা আপনি কবে ফেরত দেবেন? কিন্তু ডংম্যান এবারও কোনো উত্তর দিতে পারে না, নীরবে ফোনটা কেটে দেয় বেচারা। মানে তার অবস্থা সেম আমার মতো, খালি পকেটে বেশি বিপদ আসে। এদিকে উৎসবের পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, কারণ গংসের পঞ্চম সিনেমা খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। এ উপলক্ষে একটা বড় পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়, আর এখানে আমাদের পরিচয় করানো হয় দ্য 8 ক্লাবের বাকি সদস্যদের সাথে। গংসে তো আছেই, তার স্ত্রী হাজিনও এ ক্লাবেরই সদস্য। তিনি শুধু গংসের স্ত্রী নন, গোবা ফিল্ম কোম্পানির সিইও তিনি। এছাড়া এই দলে রয়েছে ইয়ংসু, জুন হওয়ান, পিরি, সংতায় এবং ডংম্যান। এই দলের প্রত্যেকটা পরিচালক হিসাবে নিজেদের অভিষেক করেছে এবং সফল হয়েছে, শুধু একজন ছাড়া, ডংম্যান। সে গত 20 বছর ধরেও চেষ্টা করেও এখনো পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমা বানানোর সুযোগ পায়নি। পার্টি শুরু হওয়ার পর ইয়ংসু লক্ষ্য করে ডংম্যানের জন্য রাখা চেয়ারটি এখনো খালি। সে তখন হালকা বিরক্তি সুরে বলে যে আরে, না এলেও সমস্যা নেই, এ তো আর কখনো কারো কথা শোনে না। ঠিক তখনই ডংম্যান সেখানে হাজির হয়ে যায়। এসে সবার সাথে একদম খাওয়া দাওয়া শুরু করে দেয়, বারবার লাল পানি খেতে থাকে, আর কিছুক্ষণ পর আবার নিজেদের পুরনো হাত ঘড়ির গল্প বলা শুরু করে দেয়। সে একই গল্প যা উপস্থিত সবাই অসংখ্য বার শুনেছে। ফলে সবাই ধীরে ধীরে বিরক্ত হতে থাকে। তবে একজন মানুষ ব্যতিক্রম ছিল, জুন হওয়ান।
সে ধৈর্য ধরে ডংম্যানের সব কথা শুনে এবং তাকে রেসপেক্ট দিয়ে ব্যবহার করছিল। কিন্তু গংসে আবার নিজেকে সামলাতে পারে না। রাগে সে ডংম্যানকে বলে, একই গল্প তুমি কতবার বলবে? আমি অন্তত 5-6 বার এই গল্প শুনেছি। ডংম্যান শান্ত গলায় বলে যে কমপক্ষে আমার বলার মতো তো একটা গল্প আছে, তোমাদের অনেকের তো সেটাও নেই। আমি যতবারই এই গল্পটাই বলি ততবারই নতুন করে আনন্দ পাই। আর সে গংসের সিনেমা নিয়ে একদম সমালোচনা শুরু করে দেয়। ছবির বিভিন্ন উইক পয়েন্ট তুলে ধরে আর একের পর এক সে নেগেটিভ কমেন্ট করতে থাকে। এসব শুনে গংসে এতটাই রেগে যায় যে সে পার্টি ছেড়ে বাইরে চলে আসে। রাগের মাথায় সে আবার ভেতর গিয়ে ডংম্যানকে কিছু বলতে চাইছিল, তখন পিরি তাকে শান্ত করে থামিয়ে দেয়। তখন গংসে দাঁতে দাঁত চেপে শুধু একটা কথাই বলে, আমার সিনেমাটা আগে মুক্তি পাক, তারপর আমি ওকে দেখিয়ে দেবো। এরপর ক্লাবের বাকি সদস্যরাও বাইরে চলে আসে। ইয়ংসু তখন সবার উদ্দেশ্যে প্রশ্ন করে যে ডংম্যান আসলে কি করছে। তারা জানায় যে সে এখন একটা একাডেমিতে শিশুদেরকে পড়াচ্ছে। আর এটা শুনে ইয়ংসুর আর ডংম্যানের প্রতি বহুদিনের একটা স্বপ্নের স্ক্রিপ্ট রয়েছে, যেটার নাম হচ্ছে ওয়েদার মেকার। ওইটার কথা মনে পড়ে যায় তার। সে বাকিদের জিজ্ঞেস করে যে ওই সেই স্ক্রিন প্লের ব্যাপারে তোমরা আসলে কিছু বলনি। ইয়ংসু মনে করে যে ডংম্যান তার ওয়েদার মেকার স্ক্রিন প্লের ব্যাপারে সত্যিটা বলা উচিত, কিন্তু ক্লাবের অন্য সদস্যরা সেটাকে সরাসরি বলতে চায় না। তারা ইয়ংসুকে বলে, তুমি বরং ওকে বলো, তোমার মুখ থেকে শুনলে হয়তো তার কষ্টটা একটু কম হবে। এখান থেকে বোঝা যায় যে ডংম্যানকে তারা সামনে থেকে যতই বিরক্তিকর মনে করুক, ভেতরে ভেতরে সবাই জানে যে সে দীর্ঘদিন ধরে একটা স্ট্রাগল করা মানুষ। এরপর আমরা দেখি ডংম্যান জুন হোয়ানের সঙ্গে বাইরে হাঁটতে বের হয়েছে। ডংম্যান খুব সহজে জুন হোয়ানের সাথে মিশে গিয়েছে। পথে হাঁটার সময় একটা গাছ একটা পাতা নিচে পড়ছিল। ডংম্যান সেটাকে হাত বাড়িয়ে ধরে ফেলে আর ছোট বাচ্চার মতো একদম খুশি হয়ে যায়। এরপর ছোট মুহূর্তটা দেখলে বোঝা যায় যে মানুষ যতই ব্যর্থ হোক না কেন, তার ভিতরে একটা শিশুসুলভ সরলতা বেঁচে থাকে। এরপর গল্পে আমাদের পরিচয় হয় এই গল্পের মেইন নায়িকা ইউনের সাথে। ইউনে চই ফিল্ম কোম্পানিতে একজন প্রডিউসার হিসেবে কাজ করে। একদিন সে কোম্পানির সিইও চই ডংহানের কাছে একটা স্ক্রিন প্লে নিয়ে যায়। ইউনের আশা ছিল যে গল্পটি হয়তো ডংহানের ভালো লাগবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টাটা ঘটে। স্ক্রিপ্টটা দেখে ডংহান একদম বিরক্ত হয়ে যায় এবং ইউনেকে অনেক বকাঝকা করে। মন খারাপ করে ইউনে নিজের ডেস্কে ফিরে আসে। ঠিক তখনই কাছাকাছি দ্য এলিট ক্লাবের কয়েকজন সদস্য ডংম্যানকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল ডংম্যানের কাছে শুধু একটা আবেগময় সে পুরনো ঘড়ির গল্পটাই রয়েছে, আর সেটা এখন সবার সামনে বারবার সে ঘুরিয়ে পিছিয়ে বলছে। এই কথা শুনে ইউনে একটু আনকমফোর্টেবল ফিল করে, কারণ তার কাছেও ডংম্যানের ঘড়ির মতো সেম একটা ঘড়ি ছিল। সে তাড়াতাড়ি নিজের ঘড়িটা লুকিয়ে ফেলে। ক্লাবের সদস্যরা ডংম্যানকে নিয়ে আবারও খারাপ কথা বলতে থাকে। তারা বলে যে তার করার মতো কিচ্ছু নাই, সে শুধু পুরনো গল্প বলে বেড়ায়। এমনকি হাজিন তাকে বলে যে চলন্ত লাশ বললেও তাকে অপমান করা হবে এমন কিছু। আর এই কথা ইউনের ভালো লাগে না। এরপর সে বান্ধবীর সাথে কথা বলতে গিয়ে একজন মানুষকে কিভাবে চলন্ত লাশ বলা যায় এটা জিজ্ঞেস করে। তার বান্ধবী তাকে শান্ত করে জানায় যে হাজিন এমনই মানুষ, তার কথায় বেশি গুরুত্ব দেওয়ার কিছুই নেই। কিন্তু ইউনের মনে বিষয়টা গেঁথে থাকে, কারণ সে ডংম্যানের মধ্যে শুধু ব্যর্থতা দেখে না, বরং একজন আহত মানুষকেও দেখতে পায়। অন্যদিকে ডংম্যানের বাড়ির সামনে আবারও বাড়িওয়ালা এসে হাজির হয়। সে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে এবং ভাড়া চায়, কিন্তু ঠিক সেই সময় সেখানে আরেকজন মানুষ এসে পড়ে। তাকে দেখে বাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। লোকটি ঘরে ঢোকার পর বোঝা যায় সে ডংম্যানের বড় ভাই জিনম্যান। একসময় জিনম্যান কবিতা লিখত, কিন্তু এখন সে পুরোপুরি বদলে গেছে। মদ আর হতাশার মধ্যে গিয়ে ডুবে থাকে এবং কোনোভাবে জীবন কাটাচ্ছে। তবুও ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে সে ডংম্যানকে বলে যে তোর ডেবিউ করা উচিত, এতদিন ধরে চেষ্টা করছিস, এবার তো কিছু একটা কর। ডংম্যানও তাকে জানায় যে সে চেষ্টা করছে, যদিও বাস্তবে তার চারপাশ একদম তাকে বারবার বলে দিচ্ছিল যে তার সময় শেষ হয়ে যাচ্ছে। রাতে ডংম্যান বাড়ি ফিরছিল, সামনে দিয়ে ট্রেন যাওয়ার কথা, তাই সে লাইনের পাশে দাঁড়িয়ে ওয়েট করছিল। ঠিক সেই সময় সেখানে ইউনে এসে পড়ে, আর ডংম্যান তার হেডফোন লাগিয়ে গান শুনছিল আর নিজের মতো করে নাচছিল। ইউনে তার সামনে আসতে সে হেডফোন খুলে তাকে সালাম জানায়। ইউনের চোখ যায় ডংম্যানের জ্যাকেটের দিকে, সেখানে একটা ছিদ্র ছিল। ডংম্যান সঙ্গে সঙ্গে বলে যে আমি কিন্তু সিগারেট খাই না। আসলে সে একটা রাশিয়ান সৈনিকের জ্যাকেট পরে আছে এমনটা জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে গুলি লেগেছিল, আর জ্যাকেটটা পরলে আমার মনে হয় যে আমি ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। ইউনে তখন বলে যে তাহলে এটা যে পড়েছিল সে তো মারা গিয়েছিল। ডংম্যান জানায় যে এতে তার দুঃখ হয় না, বরং তার মনে হয় যে এই জিনিসগুলো মানুষকে অতীতের সাথে সংযুক্ত করে রাখে। এরপর ডংম্যান নিজের অদ্ভুত একটা অভ্যাসের কথা ইউনেকে বলে। সে জানায় মানুষের সঙ্গে কথা বললে সে এনার্জি পায়,
আর যখন কথা বলার কেউ থাকে না তখন সে নিজের বাসার বাড়িতে গিয়ে জোরে জোরে নাম চিৎকার করতে থাকে। ইউনে তখন মনে মনে বুঝতে থাকে যে সে প্রতিদিন নিজের বাড়ি থেকে চিৎকারের শব্দ যেটা শুনতো সেটা আসলে ডংম্যানেরই কণ্ঠ। ডংম্যান আরও বলতো, যতদূর পর্যন্ত আমার কণ্ঠ পৌঁছায় মনে হয় সেই জায়গাগুলোতে আমি একদম সংযুক্ত হয়ে গিয়েছি। ইউনে তখন বলে, আমি তোমাকে চিৎকার করতে শুনেছি, তুমি নিজের নাম ডাকছিলে। কথাটা শুনে ডংম্যান একটু থেমে ইউনেকে দেখে, তারপর মজা করে বলে, তাহলে তুমি আমার। পরক্ষণে সে হেসে বলে যে আচ্ছা আমি তো ফান করলাম। এরপর সে কিন্তু একটা হালকা মজার মধ্যেও তাদের মধ্যে কিন্তু অদ্ভুত একটা সংযোগ তৈরি করছিল। তাদের এই কথার পর ইউনের ডংম্যানকে তার স্ক্রিন প্লে দেখাতে বলে। সে জানায় তার গল্প নিয়ে সে একটু এক্সাইটেড। এরপর ইউনে নিজের বাড়িতে ফিরে যায়। সেখানে আমরা তার পরিবার সম্পর্কে জানতে পারি। ইউনের দাদি সুজা গিমবাব বিক্রি করে সংসার চালান। দাদি ইউনেকে বলে জেমকে মাঝে মাঝে নিয়ে এসো, অনেক দিন হলো সে এখানে আসে না। ইউনে তখন শুধু বলে যে সে বিজি থাকে। এই ছোট কথার মাঝখানে বোঝা যায় ইউনের জীবনের মাঝখানেও কিন্তু অনেক ধরনের ব্যক্তিগত বা পার্সোনাল টানাপোড়েন রয়েছে যা এখনও পুরোপুরি সামনে আসেনি। এর পরের সিনে আমরা দেখি ডংম্যান একটা ইভেন্টে এসেছে। সেখানে সে একটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাক হলে হয়তো তার স্ক্রিন প্লের জন্য একটা ইনভেস্টমেন্ট পাওয়ার সুযোগ ছিল। ডংম্যানের জন্য এটা একটা বড় একটা চান্স হতে পারতো আর কি, কিন্তু আনফরচুনেটলি সেটাও সফল হয় না। এরপর আবার আমরা একটা গ্যাদারিং দেখতে পাই। সেখানে সবাই গংসের পঞ্চম সিনেমার সাকসেস পার্টি উদযাপন করছিল। সিনেমাটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে আর বক্স অফিসে দারুণ বিজনেস করছে। সবাই রেস্টুরেন্টে বসে লাল পানি খাচ্ছে, হাসছে, সাফল্য উদযাপন করছে। সে জায়গায় ডংম্যানও এসে পড়ে, কিন্তু সে আবার নিজের স্বভাব অনুযায়ী সিনেমাটার ক্রিটিক হিসাবে নেগেটিভ কমেন্ট শুরু করে দেয়। ডংম্যান শুধু সিনেমা নয়, গংসের সিনেমায় অভিনয় করা অভিনেত্রী মিরনের অভিনয় নিয়েও কঠোর সমালোচনা শুরু করতে থাকে। সে বলে যে মিরনের অভিনয় মোটেও ভালো হয়নি। সংতায় তাকে বোঝানোর ট্রাই করছিল যে সিনেমাটা দর্শকের কাছে খুব ভালো লেগেছে, কিন্তু ডংম্যান এক্সাইটেড হয়ে বলেছে, তুমি যদি কোনো রেস্টুরেন্টে খারাপ খাবার খাও তাহলে তোমার কি রাগ হবে না? সিনেমার ক্ষেত্রেও ব্যাপারটা একই। একটা বোরিং সিনেমা দেখা মানে খারাপ খাবার খাওয়ার মতনই। কিন্তু ডংম্যান বুঝতে পারেনি যে অভিনেত্রী মিরন তার কাছে বসেছিল এবং তার সব কথা শুনে ফেলেছে। সবাই চলে যাওয়ার পর ডংম্যান একা থাকে। তখন মিরন তার সামনে এসে দাঁড়ায়। ডংম্যান তাকে চিনে ফেলে। মিরন শান্ত গলায় জিজ্ঞেস করে, তাহলে আমার অভিনয় নিয়ে তোমার এত সমস্যা? একটা কথা জানতে পারি, তুমি নিজে কখনো একা কোনো বড় প্রজেক্ট করেছো? তুমি কোন কোন বড় সিনেমা বানিয়েছো? আসলে এই প্রশ্নের কোনো উত্তর ডংম্যানের কাছে তখন ছিল না, কারণ সে অন্যের হয়ে সমালোচনা করলেও নিজের জীবনে সে কোনো বড় কাজ করে দেখাতে পারেনি। অপমান আর নেশার ভারে সে আরও বেশি লাল পানি খেতে থাকে। নেশাগ্রস্ত অবস্থায় ডংম্যান প্রথমে গংসের কাছে যায় আর তার সিনেমার জন্য তাকে কংগ্রাচুলেট করে। সেখানে সে চই ডংহানকেও দেখতে পায় এবং নেশার ঘরে তার সাথেও একটু ফান করতে শুরু করে। তার ক্যারেক্টারই এমন। এরপর সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গিয়েছে। বাড়িতে ফেরার পথে সে দ্রুত আবার দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর গিয়ে সে পড়ে যায়। এদিকে ডংম্যানের আচরণে গংসে ভীষণ মানসিক চাপে পড়ে যায় এবং তার প্রভাব আমরা কিছুক্ষণ পরে দৃশ্য দেখি যেখানে গংসে তার স্ত্রী হাজেনের সাথে গাড়িতে ছিল এবং সে ডংম্যানের কথা ভাবতে ভাবতে বলে, আমি ওকে মেরে ফেলবো। রাগে সে গাড়ি খুব দ্রুত চালাতে শুরু করে। হাজিন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু গংসে হঠাৎ ব্রেক করে ফেলে। আশেপাশের লোকজন তাদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ একজন লোক গংসের দিকে আঙুল তোলে। গংসে এতটাই রেগে যায় যে সে লোকটার দিকে ছুটে যায়, কিন্তু পথে একটা সাইনবোর্ড ধাক্কা খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে ডংম্যান নিজের ঘরে ফিরে খাবার বানানোর চেষ্টা করছিল আর অনেক কষ্টে সে গ্যাস চালাতে সক্ষম হয়। একা একা নিজেকেই বলতে থাকে, আমি শুধু আবহাওয়া বদলাতে চাই, যদি আমার কাছে এমন একটা মেশিন থাকতো। এরপর আমরা তার কল্পনার জগতে ঢুকে পড়ি। সে স্বপ্ন দেখে আবহাওয়া সত্যি বদলে গেছে আর সে বদলে যাওয়া আবহাওয়ার মাঝখানে বসে সে সেটাকে অনুভব করছে। অন্যদিকে ইউনে অফিসে বসে ডংম্যানের স্ক্রিন প্লে পড়ছিল। গল্পটি তার ভালো লাগে। সেও যেন কল্পনায় দেখতে পায় কিভাবে আবহাওয়া বদলে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বোঝা যায় এটা যেন কোনো একটা স্বপ্নের মতো দৃশ্য। এরপর চই ডংহান নিজের কোম্পানিতে ডংম্যানকে ডেকে পাঠায়। ইউনেকে তখন ভেতরে আসতে বলা হয়। ডংহান ডংম্যানের স্ক্রিন প্লেটি সামনে রেখে বলে, এটা আমি চাইনি, কিন্তু ইউনে নিজে এখানে নিয়ে এসেছে। কেন এনেছে জানি না। এরপর সে ইউনেকে স্ক্রিপ্টটা পড়তে বলে এবং জিজ্ঞাসা করে যে এর ভিতরে কি আছে। ইউনে পড়ে শোনায়। তারপর ডংহান তাকে বলে যে আচ্ছা এবার সমালোচনা করো, বলো এর খারাপ দিকগুলো কি কি। কিন্তু ইউনে সেটা করতে পারে না। সে বাইরে এসে ডেস্কে বসে আর নাক দিয়ে তার রক্ত বের হতে শুরু করে।
অন্যদিকে ভিতরে ডংহ্যান ডংম্যানকে জিজ্ঞেস করে যে তুমি 20 বছর ধরে ডেবিউ করার চেষ্টা করছো, কিন্তু এবার তোমার থামা উচিত, তুমি নিজের সময় নষ্ট করছো, তোমার অন্য কিছু করা উচিত। এরপর কিছুক্ষণ পর অফিসের ভেতর থেকে একটা চিৎকার শোনা যায়, আর এটা ছিল ডংহানের। সবাই দৌড়ে দেখতে আসে যে কি হয়েছে। এরপর দৃশ্য কেটে যায়, আমরা ইউনেকে দেখি একটা বারে বসে আছে। পেছনে দ্য 8 ক্লাবের কয়েকজন সদস্য ডংম্যানকে নিয়ে আবারও খারাপ কথা বলছিল। হাজিন বলে ডংম্যান সবসময় নিজের সব জায়গাতে নাক গলায়, কোনো সিনেমা দেখলে সে নাক গলাবে, কখনো চুপ থাকতে পারে না। এরপর ইউনে আর চুপ থাকে না, সে ডংম্যানের পক্ষ নিয়ে বলে সে চুপ থাকবে কিভাবে, সে হয়তো ভয় পায়। এরপর ইউনে সেখান থেকে চলে যায়, নিজে মনে ভাবে যদি ডংম্যান চুপ হয়ে যায় তাহলে তার কি হবে, সে তো অস্তিত্বহীন, এই পৃথিবীতে যেন তার কেউ নেই। শেষ দৃশ্যে আমরা দেখি ডংম্যান নিজের বাড়িতে এসে বসে একটা সিনেমা দেখছে। সেই সিনেমা দেখতে দেখতে সে আগের ঘটনাগুলো মনে করে, কিভাবে সে ডংহানের অফিসে ছুটে গিয়েছিল এবং তাকে লাথি মারার চেষ্টা করছিল। বাইরে থেকে ডংম্যানকে সবাই ব্যর্থ, বকবক করা, বিরক্তকর মানুষ মনে করলেও তার ভেতরে এখনও লড়ে যাওয়া সে আগুনটা নিভে যায়নি। সে সিনেমা দেখে আবার নিজেকে মোটিভেট করে, নিজেকে চিয়ার আপ করে, আর এভাবেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা ডংম্যানকে তার ঘরে দেখতে পাই। সে অদ্ভুতভাবে খাবার খাচ্ছিল, যেন তার ভিতরে সব রাগ আর অপমানকে সে খাবারের সাথে গিলে ফেলতে চাইছে। আসলে আগের দিন চই ডংহানকে যে কথাগুলো বলেছিল সেগুলো এখনো তার মাথা থেকে বের হচ্ছিল না। একজন মানুষ যখন 20 বছর ধরে নিজের স্বপ্নের পেছনে ছুটে, আবার কেউ যখন সেটা নিয়ে বলে যে এবার থেমে যাও, তাহলে এই কথা শুধু কান দিয়ে শোনা যায় না, ভেতরটাও তখন ভেঙে যায়। ডংম্যানের অবস্থাও ঠিক তেমনই হয়েছিল। এরপর আমরা বর্তমান সময়ে একটা সিন দেখি। ডংম্যান সে জায়গাতে দাঁড়িয়েছিল যেখানে সে প্রায় নিজের নাম চিৎকার করে। তার হাতে তখন প্লাস্টার বাঁধা, যা আগের ঘটনার চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে। সে আবারও নিজের নাম জোরে চিৎকার করে ডাকতে থাকে। অন্যদিকে ইউনে নিজে বাড়িতে বসে সে চিৎকার শুনতে পায়। এই শব্দটা তার কাছে নতুন নয়, আগেও বহুবার শুনেছে, কিন্তু এখন সে জানে এই চিৎকার কোনো পাগলামি নয়, এটা একটা মানুষের নিজের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা। এরপর দুজন পুলিশ অফিসার ডংম্যানের বাড়িতে আসে। তারা দরজায় নক করে জানায় আশেপাশে মানুষ অভিযোগ করেছে যে রাতের বেলা তার নাম ধরে চিৎকার করার কারণে তারা নাকি ঘুমাতে পারে না। পুলিশ তাকে জিজ্ঞেস করে সে কি এখানে একা থাকে। ডংম্যান তখন বলে যে তার বড় ভাইও মাঝে মাঝে এখানে আসে, ভাইটি মাঠে কাজ করে, তাই সবসময় এখানে থাকে না। সে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে হয়তো তার ভাই তার নাম ধরে চিৎকার করে। পুলিশের সব কথা বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। ডংম্যান আবারও নিজের অদ্ভুত অভ্যাসটাকে অন্যের উপর চাপিয়ে পরিস্থিতি সামলে নেয়। অন্যদিকে ইউনের বাড়িতে তার দাদি সুজা তাকে একটা খাবারের ডিশ দিয়ে বলে যে এটা যেন সে জেংয়ের কাছে পৌঁছে দেয়। সুজার ধারণা জেং খাবারটি পছন্দ করবে। কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি জেং সম্ভবত ইউনের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক এখন আগের মতো নেই, তারা আলাদা হয়ে গিয়েছে। ইউনের দাদিকে সরাসরি কিছু না বললেও তার চুপচাপ মুখ দেখে আমরা বুঝতে পারি এই বিষয়টাও তার জীবনের বড় একটা চাপ। কোম্পানিতে আমরা আবার চই ডাংহানকে দেখি। সে পিরির সাথে কথা বলছিল। পিরি তাকে জানায় ডংম্যানের হাতে প্লাস্টার দেখা গেছে। সে সন্দেহ করে ডংহান তাকে আঘাত করার চেষ্টা করেছে কিনা, কিন্তু ডংহান সঙ্গে সঙ্গে অস্বীকার করে। সে বলে আমি কেন ওকে মারবো, ওই তো আমাকে মারতে এসেছিল। এরপর সে ঘটনার ব্যাখ্যা দেয়। টেবিলের উপর ডংম্যানের স্ক্রিন প্লে ছিল, সেটার উপর পা পিছলে সে নিজেই পড়ে যায়। ডংহান ডংম্যানকে আরও অপমান করে বলে যে সে একবারই অকাজের মানুষ, এমনকি তার
মতে দ্য 8 ক্লাবের নাম বদলে দ্য 7 ক্লাব করে দেওয়া উচিত, কারণ ডংম্যানকে তারা সদস্য হিসাবে গণ্য করতে চায় না। এরপর দ্য 8 ক্লাবের ভেতরও ডংম্যানকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। গংসে তখন প্রচণ্ড রেগে আছে। সে সবার সামনে বলে যে ডংম্যানকে এই ক্লাব থেকে বের করে দেওয়া উচিত। তার মতে ডংম্যানের এখানে কোনো প্রয়োজনই নেই, বরং সে থাকলে ক্লাবের অন্যান্য সদস্যদেরও সুনাম নষ্ট হবে। কিন্তু ইয়ংসু এই সিদ্ধান্তের বিরোধিতা করে। সে বলে যে আমরা 20 বছর ধরে একসঙ্গে রয়েছি, এতদিনের সম্পর্ক কি এভাবে ভেঙে দেওয়া যায়? গংসে তবুও নিজের সিদ্ধান্তে অনড় থাকে। সে জানায় যে যদি ডংম্যানকে ক্লাব থেকে বের করে না দেওয়া হয় তাহলে সে নিজে ক্লাব ছেড়ে চলে যাবে এবং আর কখনো ফিরে আসবে না। ঠিক তখনই ডংম্যান সেখানে এসে পড়ে। সে কিছু না জেনে আগের মতো চিৎকার করতে থাকে, বলে যে চলো সবাই মিলে খেতে যাই। কিন্তু তখন তার চোখ পড়ে গংসের কপালের আঘাতের দিকে। সে জিজ্ঞেস করে যে তোমার কপালে কি হয়েছে? গংসে তখন ব্যঙ্গ করে বলে যে তুমি আসলে জানতে চাও। তারপর সে আগের ঘটনাগুলো মনে করে দিয়ে জানায় যে সে সাইনবোর্ডে ধাক্কা খেয়ে আহত হয়েছে। কথার এক পর্যায়ে গংসে আবারও ডংম্যানের সাথে ঝগড়া শুরু করে এবং তাকে মারতে যাবে এমন মনে হয়। তারা আসলে রিয়েল লাইফের টম এন্ড জেরি এমন বলতে পারো। কিন্তু ক্লাবের অন্যান্য সদস্যরা দ্রুত তাকে তাদেরকে থামিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। ভেতরে তখন হাজিন ডংম্যানের সাথে কথা বলতে শুরু করে। সে নিজের জীবনের কথা বলে, কিভাবে এত পরিশ্রম করে সে আজকের সিচুয়েশনে এসেছে। তারপর ডংম্যানকে সরাসরি জানিয়ে দেয় তারা উপস্থিত সবার একটা অস্বস্তি আর চাপ তৈরি করে। হাজিন বলে যে তুমি একটা ড্রামা তৈরি করো, সবাইকে স্ট্রেস দাও, অথচ তোমার দেওয়ার মতো কিছুই নেই। তুমি ঠিকমতো কথা বলতেও জানো না। কথাটা শুনে ডংম্যানের মনে ইউনের কথা ভেসে ওঠে, কারণ ইউনের সঙ্গে সে খুব সুন্দরভাবে কথা বলেছিল। তাই সে হাজিনকে বলে যে আমি ভালোভাবে কথা বলতে পারি। কিন্তু হাজিন তার কথা শুনতে চায় না। সে ডংম্যানের হাত ধরে তাকে বাইরে নিয়ে চলে যায় আর সরাসরি বলে যে সে যেন এই ক্লাবে আর না আসে। এমনকি বাইরে একটা নোটিশও লাগিয়ে দেয় যেখানে লেখা থাকে যে ডংম্যানের এখানে প্রবেশ নিষেধ। পরের সিনে আমরা ডংম্যানকে তার ভাই জিম্যানের সঙ্গে তাদের দাদা দাদি মেমোরিয়াল সার্ভিসে দেখতে পাই। সেখানে তাদের পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিল। একজন বয়স্ক মানুষ ডংম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে বলে যে যেহেতু সে একজন পরিচালক তাই তাকে আগে বলা হয়েছিল কোন অভিনেত্রীর সাথে নিয়ে আসতে হবে, কারণ ওই ব্যক্তির মেয়ের বিয়ে হতে যাচ্ছে। কিন্তু জিনম্যান সরাসরি বলে যে এটা তো সম্ভব না। ডংম্যান বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও আসলে তাকে কেউ চেনে না। এই কথা শুনে বোঝা যায় যে পরিবারও তাকে একজন সফল পরিচালক হিসাবে নয়, বরং একজন ব্যর্থ মানুষ হিসেবে দেখে। এরপর জিংম্যান সে বয়স্ক লোকটির সঙ্গে আলাদাভাবে কথা বলে। কথাবার্তায় ইনহেরিটেন্স বা সম্পত্তির প্রসঙ্গ উঠে আসে। জিংম্যান বুঝতে পারে যে ওই লোকটির উদ্দেশ্য মোটেও ভালো নয়। সে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে পরেরবার যেন তার দাদা দাদির মেমোরিয়াল সার্ভিসে না আসে। বাইরে এসে জিংম্যান ডংম্যানের উপর রাগ দেখিয়ে বলে তুই সবসময় ওদের কথা মানিস কেন? ওরা তোকে ব্যবহার করে, অপমান করে, আর তুই চুপচাপ সবকিছু মেনে যাস। তুই যেন ওদের দাসের মতো আচরণ করছিস। এই কথা শুনে ডংম্যান ভেঙে পড়ে আর চিৎকার করে বলেছে তাহলে আমি কি করব? এরপর কাঁদতে কাঁদতে সে সেখান থেকে চলে যায়। আর আমারও কিন্তু তার জন্য খারাপই লাগছে। ইউনের জীবনেও এ ধরনের সমস্যা চলছিল। অফিসে মিটিং এসে চই ডংহান আবারও তাকে সবার সামনে ছোট করে আর ইউনেকে বকাঝকা করে যেন তার কোনো মূল্যই নেই। মিটিং শেষে ইউনে বাইরে আসে আর আবারও তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু হয়। পরে রেস্টরুমে দুজন কর্মচারী ইউনেকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল ডংহান কিভাবে প্রতিনিয়ত তাকে অপমান করে। আগে নাকি ইউনে খুব ভালো কাজ করতো, কিন্তু এখন তার কাছে কোনো ভালো স্ক্রিন প্লে নেই। ইউনে কাছে দাঁড়িয়ে এসব কথা শুনছিল আর কথাগুলো শুনতে শুনতে তার নাক দিয়ে আবার রক্ত বের হতে থাকে। এরপর আমরা দেখি ইউনে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তাকে জিজ্ঞেস করে যখন এমন হয় তখন তার ঘড়িতে কি কোনো সিগন্যাল দেখা যায়? ইউনে জানায় যে সেখানে আননোন বা অজানা ধরনের একটা সিগন্যাল দেখা যায়। ডাক্তার বলে এই অনুভূতিটা আসলে একাধিক ইমোশনের মিশ্রণ। ডাক্তার তখন জানতে চায় এমন সময় ইউনের কি অনুভূত হয়। ইউনো খুব শান্তভাবে বলে আমার মনে হয় আমি নিজেকে ধ্বংস করে ফেলতে চাই। এরপর সে ছোটোবেলার কথা মনে করে। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময়ও তার সঙ্গে এমন ঘটনা ঘটতো। তার নাক দিয়ে হঠাৎ রক্ত পড়তো, অথচ আশেপাশে বাচ্চারা তাকে খেয়ালই করতো না। তখন তার মনে হতো যে এই পৃথিবীতে তার কেউ নেই, তার কোনো অস্তিত্ব নেই, সে এক্সিস্টই করে না, তার কোনো বন্ধু ছিল না এবং সত্যিকার অর্থে তার যে তাকে কেউ কেয়ার করবে এমন কেউ ছিল না।
শেষ দিকে আমরা জিনম্যানকে একটা নির্মাণস্থলে দেখতে পাই। সে হালকা লাল পানি নেওয়ার জন্য দ্য 8 ক্লাবে আসে। দরজার সামনে এসে তার চোখ পড়ে সেই নোটিশে। সেখানে লেখা ছিল যে ডংম্যানের প্রবেশ নিষেধ। সে বুঝে যায় যে তার ভাইকে এখানে অপমান করে বের করে দেওয়া হয়েছে। ঠিক তখনই জুন হওয়ান তাকে দেখে আবার সালাম জানায়। অন্যান্য সদস্যরা অবাক হয়ে জিজ্ঞেস করে লোকটি কে। তখন জুন হওয়ান জানায় যে ইনি ডংম্যানের বড় ভাই। ঠিক সে সময় গংসে আবার চৈ ডংহানও সেখানে উপস্থিত থাকে। জিনম্যান সবার সামনে নিজের ভাইয়ের হয়ে কথা বলতে শুরু করে। সে প্রশ্ন ছুড়ে দেয়, তোমরা ডংম্যানের সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করছো? এটা তো ঠিক স্কুলে কোনো দুর্বল ছাত্রকে বুলিং করার মতো। গংসে তখন নিজের দিকটা বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তোমার ভাই সব সময় আমাদের বিরক্ত করে, ওর জন্য আমাদের কাজ করাই কঠিন হয়ে যায়। জিনম্যান শান্ত গলায় উত্তর দেয়, আমি তো জানতামই না যে আমার ভাই এত বড় হয়ে গিয়েছে যে সে নাকি মানুষকে বিরক্ত করে বেড়ায়। এরপর দুজনের মধ্যে তর্কটা এতটাই বেড়ে যায় যে জিনম্যান রাগের মাথায় সামনে থাকা একটা গ্লাস তুলে তাদের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তে চারপাশে সবাই ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য জিনম্যানকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এমনকি হাজিন দরজায় আর একটা নোটিশ লাগিয়ে দেয় যে সেখানে স্পষ্ট করে লেখা থাকে এবার থেকে শুধু ডংম্যান নয়, তার বড় ভাই জিনম্যানও এ ক্লাবে প্রবেশ নিষেধ। বাড়িতে ফিরে জিনম্যান সরাসরি ডংম্যানের উপর রেগে যায়। সে জানতে চায় আসলে সেখানে কি হয়েছিল, তোমাকে কি মারধর করা হয়েছে? কিন্তু ডংম্যান সব কিছু অস্বীকার করে। তখন জিনম্যান তার হাতের প্লাস্টারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে তোমার হাতে প্লাস্টার কেন? ডংম্যান হেসে বলে যে আমি তো পুরোপুরি ঠিকই আছি, এটা শুধু দেখানোর জন্য বেঁধে রেখেছি। ভাইয়ের এমন উত্তর শুনে জিনম্যান আরও কষ্ট পায়। সে ডংম্যানকে উৎসাহ দিয়ে বলে যে তুই আসলে কি করতে চাস আমাকে বল, আমি তোকে সাহায্য করব, তুই কি সফল হতে চাস? কিন্তু ডংম্যানের উত্তর ছিল একবারে আলাদা। সে বলে যে আমি শুধু আর দুশ্চিন্তা করতে চাই না ভাইয়া। এই কথাটা শুনে জিনম্যান আর কিছু বলতে পারে না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে এসে জিনম্যানের সাথে জুন হওয়ানের দেখা হয়। জুন হওয়ান তখন ডংম্যানকে ফোন করে বাইরে আসতে বলে। ডংম্যান জানায় তার মাত্র 1 মিনিট সময় লাগবে। সে ঘরে গিয়ে আবার নিজের হাতে প্লাস্টার ঠিক করে পরে নেয়, যেন কিছুই হয়নি। এরপর জুন হওয়ানের সঙ্গে বেরিয়ে পড়ে। দুজন একসাথে কিছু সময় কাটানোর পর শহরের দিকে চলে যায়। এদিকে অফিসে ইউনের সহকর্মীরা আবারও ডংম্যান আর তার ভাইকে নিয়ে হাসাহাসি শুরু করে। তারা দ্য 8 ক্লাবে কি হয়েছে সে ঘটনাগুলো নিয়ে গল্প করতে থাকে। একজন বলে যে খুব ভালো হয়েছে, এখন আর ডংম্যান আর তার ভাই কেউ ক্লাবে ঢুকতে পারবে না, অন্তত আমাদেরকে বিরক্ত করবে না। এরপর তারা বলতে থাকে ডংম্যান এমন একজন মানুষ যে কোনো কাজ করারই যোগ্য না। এই কথাটা শুনে ইউনে আবার চুপ করে থাকতে পারে না। সে প্রশ্ন করে তোমাদের কাছে অযোগ্য বলতে কি বোঝায়? তখন একজন কর্মচারী উদাহরণ দিয়ে বলে যে ধরো কেউ ভালো রাঁধুনি কিন্তু রান্নাই করতে পারে না, আবার কেউ শিক্ষক হয়েও পড়াতে পারে না, তখন তাকে অযোগ্য বলা হয়। বুঝতে পেরেছো? ইউনে তখন শান্ত গলায় এমন একটা উত্তর দেয় যাতে সবাই চুপ হয়ে যায়। সে বলে তোমরা মানুষ হয়েও মানুষের মতো আচরণ করছো না, এর চেয়ে অযোগ্যতার উদাহরণ আর কি হতে পারে? কথাটা শুনে পিরি হেসে ওঠে আর মজা করে বলে যে ডংম্যান অন্তত একজন মানুষ। ইউনে কিছু না বললেও তার চোখে কষ্ট ফুটে উঠেছে আর তার নাক দিয়ে আবার রক্ত বের হতে শুরু হয়। অন্যদিকে ডংম্যান আর জুন হওয়ান একটা রেস্টুরেন্টে লাল পানি খাচ্ছিল। সেখানে ডংম্যান প্রথমবারের মতো নিজের মনের সব কথা খুলে বলে। সে জানায় যে চৈ ডাংহান তাকে যেভাবে অপমান করেছিল জীবনে আগে কেউ এত কঠিনভাবে কথা বলেনি। সে মুহূর্তে তার বুক ধড়ফড় করতে শুরু করেছিল। নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে সে ডংহানকে মারতে দৌড়ে গিয়েছিল, কিন্তু উল্টো নিজেই পড়ে আহত হয়। এরপর সে বলে আমার ইউনের উপর কোনো রাগ নেই, কারণ ও কিছু করেনি আর কি। ডংহানি ওকে দিয়ে আমার স্ক্রিন প্লে পড়িয়েছিল। আমি ভেবেছিলাম ইউনি আমার গল্পটা পড়ে হয়তো আমাকে হেল্প করবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। তখন জুন হোয়ান তাকে জানায় যে ডংহান অফিসে জুনিয়রদের সঙ্গে কিভাবে ব্যবহার করে। সে সব কঠিন কাজ জুনিয়রদের উপর চাপিয়ে দেয়, এরপর তাদেরকে অপমান করে বকাঝোকা করে, এমনকি প্রায় সময় বুলিংও করে। আর সে ভুক্তভোগীদের একজন হচ্ছে ইউনে। রাতের দিকে যখন বাড়ি ফেরার সময় আবারও রেললাইনের দিকে ডংম্যান আর ইউনের দেখা হয়ে যায়। ডংম্যান আগের মতোই হাসি মুখে তাকে শুভেচ্ছা জানায়। কিছুক্ষণ কথা বলার পর সে ইউনেকে জিজ্ঞেস করে তুমি কি জানো শক্তি কোথা থেকে আসে? আমি যদি পারতাম তাহলে সেই শক্তিটা কিনে নিতাম। ইউনে মৃদু হাসি হেসে বলে যে হয়তো সে শক্তির নামই ভালোবাসা। মানুষ যদি সত্যি কাউকে ভালোবাসে তাহলে অসম্ভবকেও সে সম্ভব করে ফেলতে পারে। এরপর ইউনে জানায় যে সে ডংম্যানের স্ক্রিন প্লে পড়েছে। প্রথমে তার মনে হয়েছিল এমন গল্প কেন লেখা হয়েছে আর লেখকের অনুভূতি এমন কেন,
কিন্তু সে এখন বুঝতে পারছে ডংম্যান হয়তো জীবনে কোনো একটা সত্যিকারের ভালোবাসার মানুষকে পায়নি, আর তাই তার গল্পগুলো এত একাকিত্বে ভরা। এদিকে গংসে এখনো ডংম্যানকে নিয়েই মানসিক চাপে ভুগছিল। বাড়িতে তার স্ত্রী হাজিন তাকে জিজ্ঞেস করে যে তুমি এত স্ট্রেসে আছো কেন, চাইলে আমি কিন্তু ডংম্যানকে ডেবিউ করাতে সাহায্য করতে পারি। এই কথা শুনে গংসে প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার বলে যে তুমি পাগল হয়ে গিয়েছো। হাজিন তখন শান্ত গলায় উত্তর দেয় যে কি হয়েছে, আমি যদি তোমাকে সাহায্য না করতাম তাহলে হয়তো তুমি আজও পরিচালক হতে পারতে না, বরং ডংম্যান থেকেও খারাপ অবস্থায় থাকতে, আর তখন হয়তো তুমি তার মতোই সবার উপর চিৎকার করতে। হাজিনের এ কথায় গংসে একদম চুপ হয়ে যায়। পরদিন সকালেও ডংম্যান আবার সে পুরনো জায়গায় গিয়ে নিজের নাম চিৎকার করে ডাকতে শুরু করে। ইউনে বাড়িতে বসে আবারও সে কণ্ঠ শুনতে পায়। এরপর ডংম্যান সরাসরি চই ডংহানের কোম্পানিতে চলে যায়। অফিসে ঢুকে সে জোরে জোরে ডংহানের নাম নিতে শুরু করে, আর সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ডংম্যান তখন সবার সামনে ডংহানকে উদ্দেশ্য করে বলতে শুরু করে যে তুমি নিজে বড় বড় পরিচালকদের সামনে দাঁড়ানোর সাহস পাও না, তাই নিজের নিরীহ জুনিয়রদের সামনে সেটা পাওয়ার দেখাও, তাদের দিয়ে নিজের নোংরা কাজ করাও, তাদের ইনসাল্ট করো, তাদের দিয়ে আবার অন্যদেরকেও ছোট করাও। এই কথাগুলো শুনে ইউনের মুখে অজান্তে একটা হাসি ফুটে ওঠে, কারণ সে বুঝতে পেরেছে যে ডংম্যান আসলে তার পক্ষে কথা বলছে। এরপর ডংম্যান আরও ধীর কণ্ঠে বলে যে আমি আর পিছিয়ে যাব না, যতবারই পড়ে যাই ততবার আমি আবার চেষ্টা করব, একদিন বড় মানুষ হয়ে দেখাবো। সবাই ভাবে আমি শুধু কথা বলি, কিন্তু সেদিন আমি সব অপমান চুপচাপ শুনেছিলাম, আজ থেকে আমি আর চুপ থাকবো না। কথাগুলো বলে সে অফিস থেকে বেরিয়ে আসে। ইউনে নিজের অজান্তে হেসে ফেলে। ডংম্যানকে লক্ষ্য করে সে মজা করে বলে কি হলো, হাসছো কেন? ইউনে লজ্জা পেয়ে দ্রুত নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে, কিন্তু তখনও তার মুখে সে হাসিটা থামছিল না। সেদিন বাড়ি ফেরার সময় আবারও রেল লাইনের পাশে তাদের দেখা হয়। ইউনে একটা ছোট্ট সাইড ডিশ ডংম্যানের হাতে দিয়ে বলে যে আমার দাদি এটা বানিয়েছেন, তোমার জন্য পাঠিয়েছেন। ডংম্যান খাবারটি নিতে গিয়েই ইউনের হাতে ঘড়ির দিকে তাকায়, তারপর নিজের ঘড়ির সাথে মিলিয়ে দেখে দুটো ওপরই মানে এক রকমের একটা সিম্বল রয়েছে। সে অবাক হয়ে নিজের হাত ইউনের হাতের কাছে এনে বলে দেখো তো, আমাদের ঘড়ি দুটো যেন একসাথে লিঙ্ক হয়ে গিয়েছে। কথাটা শুনে দুজনেই একটু হেসে ফেলে। এরপর ডংম্যান খাবার নিয়ে নিজের পথে হাঁটতে থাকে, আর ইউনে অন্যদিকে চলে যায়। কিছু দূর গিয়ে ডংম্যান একবার পিছনে ফিরে ইউনের দিকে তাকায়, আবার নিজের হাতে থাকে সে খাবারের বক্সটা নিয়ে ছোট্ট বাচ্চার মতো লাফিয়ে ওঠে। নিজের মনে সে বলতে থাকে ইউনে তো আবহাওয়ার থেকেও অনেক বেশি সুন্দর। অন্যদিকে বাড়ি ফেরার পথে ইউনেও ডংম্যানের কথা মনে করতে থাকে। সে মনে করে যেদিন প্রথম ডংহানের অফিসে গিয়েছিল সেদিন ডংম্যানের স্ক্রিন প্লেটা মেঝেতে পড়ে ছিঁড়ে পড়তে দেখেছিল, আর তখন কাউকে কিছু না বলে সেটা সে কুড়িয়ে নিয়েছিল এবং পরিষ্কার করে ছেঁড়া জায়গাগুলো টেপ দিয়ে জড়িয়ে দিয়েছিল। আর সেই ছোট্ট ঘটনাটা ডংম্যান কখনো জানেইনি। আর ঠিক এই আবেগঘন মুহূর্তের সাথে দ্বিতীয় এপিসোডটা শেষ হয়। তো তৃতীয় এপিসোডের শুরুতে আমরা ডংম্যানকে একটা কোম্পানিতে ক্যাটারিংয়ের কাজ করতে দেখি, তবে বেশিক্ষণ সেখানে তার মন টেকে না। কিছুক্ষণ পরই সে কাজ ছেড়ে অন্য একটা কোম্পানিতে চলে যায়। তখনই জানা যায় ডংম্যান যে বিশাল ইমোশনাল ওয়াচ ব্যবহার করে সেই ঘড়ির নতুন একটা মডেল বাজারে এসেছে। মূলত সেটা সম্পর্কিত একটা ইভেন্টে সে এসেছিল। সেখানে গিয়ে সে আবার ইউনের সাথে দেখা করে। ইউনে আগে থেকে লাইনে দাঁড়িয়েছিল। ডংম্যান দূর থেকে তার নাম ধরে ডাকে। ইউনে হাসি মুখে তাকে তাকিয়ে বলে আমি এখানেই আছি। চারপাশে আরও অনেক মানুষ ছিল। সবার ইমোশনাল ওয়াচ স্ক্যান করে তাদের মানসিক অবস্থা বিশ্লেষণ করা হচ্ছিল। এরপর দুজন একটা ক্যাফেতে বসে গল্প করতে থাকে। কথা বলতে বলতে ডংম্যান তখন জানায় যে এই ঘড়ির রিপোর্ট অনুযায়ী তাকে জবলেস অর্থাৎ বেকার মানুষ হিসেবে ক্যাটাগরাইজ করা হয়েছে। তারপর সে ইউনেকে জিজ্ঞেস করে তোমার রিপোর্টে কি এসেছে। ইউনে একটু আনকমফোর্টেবল হয়ে জানায় যে তার ক্ষেত্রে লেখা এসেছে সাইকোলজিক্যাল ইস্যু। এমনকি সে নিজেও জানে না কেন সে ঘড়িটা পরে আছে। অফিসে থাকলে সে সব সময় ঘড়িটা লুকিয়ে রাখে, কারণ কেউ এটা দেখুক এটা সে চায় না। কথার এক পর্যায়ে ডংম্যান ইউনেকে জিজ্ঞাসা করে এমন কোনো শব্দ আছে যেটা শুনলে তোমার বুক ধড়পড় করতে শুরু করে। তারপর নিজেই বলে আমার ক্ষেত্রে সে শব্দটা হলো জবলেস, মানে তাকে বেকার বললে তার মানে খুব ইগোতে লাগে। এই শব্দটা শুনলে তার বুকের ভেতরটা একদম কেঁপে ওঠে। ইউনে জানায় যে তার ব্যাপারে নির্দিষ্ট কোনো শব্দ তো নেই, তবে যে মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছে তার নাম শুনলেই তার নাকি একটু বুক কেঁপে ওঠে। অতীতের সে স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। এরপর ডংম্যান নিজের জীবনে কিছু অদ্ভুত সত্যি শেয়ার করতে শুরু করে। সে বলে আগে আমি কাউকে রেসপেক্ট করতাম না, কাউকে ভালোবাসতাম না, কিন্তু এই ইমোশনাল ওয়াচ পড়ার পর একটা জিনিস বুঝতে পেরেছি, আমি আসলে একটা জিনিসকে ভীষণ ভালোবাসি, আর সে জিনিসটা হলো খাবার। এই কথা বলে সে নিজেই হেসে ফেলে। তারপর একটা ঘটনা শোনায়।
একদিন সে রাস্তায় দাঁড়িয়েছিল, হঠাৎ সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সবাই আতঙ্কিত হলেও সে নিজের ঘড়ির দিকে তাকিয়ে থাকে। সেখানে লেখা এসেছে এক্সাইটেড, অর্থাৎ দুর্ঘটনা দেখে তার উত্তেজনা লাগছিল। এটা দেখে সে নিজে ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ঘড়িটা লুকিয়ে ফেলে। এরপরে অনেক ভেবেচিন্তে সে মেনে নেয় যে সত্যি সে মুহূর্তে তার ভিতরে এক ধরনের উত্তেজনা কাজ করেছে। এরপর সে গংসের প্রসঙ্গ তোলে। ডংম্যান স্বীকার করে যে গংসের সিনেমা নিয়ে নেগেটিভ কমেন্ট করতে তার নাকি ভালো লাগে। এটার একটা কারণও আছে। সে বলে যখন আমরা সবাই নতুন ছিলাম তখন গংসে নিজেও অন্য পরিচালকদের নিয়ে অন্যদের সিনেমা নিয়ে আর কি কঠিন সমালোচনা করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বদলে গেছে। একে একে আমার বন্ধু পরিচালক হিসাবে সফল হয়ে গেল আর আমি একাই পিছিয়ে পড়ে রইলাম। ডংম্যান আরও বলে তার ঘড়িতে কখনো ভালোবাসা, শান্তি বা আনন্দ এই ধরনের অনুভূতি আসে না, বরং সেখানে বারবার ভেসে আসে রাগ, প্রতিশোধ আর হতাশা এই টাইপের শব্দ। তাই মাঝে মাঝে তার নিজেরই মনে হয় সে একজন মানুষ না, বরং ধ্বংস ডেকে আনার একটা দানব। ডংম্যানে এই কথাগুলো মন দিয়ে শুনছিল ইয়োনে। তারপর সে খুব সুন্দর করে একটা কথা বলে, আমার মনে হয় তোমার ভিতরে 1000টা দরজা আছে আর সবগুলোই খোলা। তুমি আসলে খারাপ মানুষ নও, তুমি একজন ভালো মানুষ, শুধু বাইরে থেকে নিজেকে কঠিন করে রেখেছ। এই কথা শুনে ডংম্যান কিছুক্ষণ চুপ করে আর ইয়নের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে তার ঘড়িতে একটা নতুন ইমোশন ভেসে ওঠে আর সেটা দেখে সে তাড়াতাড়ি ঘড়িটা লুকিয়ে ফেলে যেন ইয়নে তা না দেখতে পায়। ক্যাফে থেকে বেরিয়ে দুজন একসঙ্গে বাড়ির পথে হাঁটছিল। ইয়োনে জানায় একসময় সে ভেবেছিল যে ইমোশনাল ওয়াচ পড়লে হয়তো তার জীবন বদলে যাবে আর হতাশা থাকবে না, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। তখন ডংম্যান তাকে জানায় যে জোর করে নিজের অনুভূতি বা ইমোশন বদলানো যায় না। যদি কখনো খুব খারাপ লাগে তাহলে রাস্তায় পড়ে থাকা 500 ওনের একটা কয়েন কুড়িয়ে নাও আর হঠাৎ করে দৌড়াতে শুরু করো। আমি প্রায়ই এমন করি। কথাটা বলেই সে আবার হঠাৎ দৌড় দেয়, একদম পাগলাটে টাইপের ছেলেটা। এরপর ইউনে আবার প্রথমে অবাক হলো, পরে আবার কিন্তু সে হাসতে হাসতে তার পেছনে দৌড়াতে শুরু করে। আর এরপর দুজনে সত্যিকারে হাসতে দেখা যায় তাদেরকে। আর এই মুহূর্ত থেকে ডংম্যানের ভিতরে একটা ছোট্ট করে চেঞ্জ আসছিল আর আমরা এটাও বুঝতে পারি যে তারা ইমোশনালি কানেক্ট হচ্ছে। এই পরিবর্তনের প্রমাণ আমরা কিছুক্ষণ পরে আবারও পাই। ডংম্যান সে ক্লাবে চলে যায় যেখানে সে আগে নিষিদ্ধ হয়েছিল। ভেতরে ঢুকে সে সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে। কিছুক্ষণ সে নিজের কাজের কথা বলে, তারপর চই ডংহানকে চেয়ারে বসে থাকতে দেখে। সে হঠাৎ দুষ্টুমি করে তার চেয়ারে একটা ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আগের মতো সবকিছু চুপচাপ করে সহ্য না করে এখন সে নিজের মতো করে প্রতিবাদ করতে শিখছে। রাতে ডংম্যান নিজের ঘরে রান্না করছিল, কিন্তু রান্না করতে করতে তার মনে হতে থাকে যে ইয়োনে যেন তার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে রান্নায় হেল্প করছে, স্বপ্ন দেখছে আর কি। এমনকি ভাইয়ের সঙ্গে খাওয়ার সময়ও সে কল্পনা করছিল ইয়োনে যেন তাদের একই টেবিলে একসাথে খাচ্ছে আর গল্প করছে। আর জিনম্যান এসব দেখে অবাক হয়ে যায়। সে ডংম্যানকে জিজ্ঞেস করে, তুই আসলে কি করছিস রে? এভাবে চলতে থাকলে তো তোকে ডাক্তারই দেখাতে হবে। কিন্তু ডংম্যান শুধু হেসে ব্যাপারটা উড়িয়ে দেয়। অন্যদিকে গংসে তার নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত ছিল। অভিনেত্রী মিরনও তার সাথে ছিল, কিন্তু সমস্যা হলো সিনেমাটি মুক্তির পর থেকে প্রচুর নেগেটিভ রিভিউ আসতে শুরু হয়। গংসে বুঝতেই পারছিল না যে কিভাবে পরিস্থিতি সামাল দেবে। হাজিন তখন চই ডংহানকে বলে কিছু ফ্রি টিকিট বিতরণ করার জন্য যাতে দর্শক বাড়ে। ডংহান তাই করে, কিন্তু তাতে তেমন একটা রেসপন্স আসছিল না, বরং সে সব নেগেটিভ কমেন্ট প্রিন্ট করে গংসের কাছে পাঠিয়ে দেয় যেন সে নিজেই দেখে যে মানুষ কি বলছে। এদিকে ইয়ংসু আর পিরি নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ প্রি গ্রুপ চ্যাট থেকে একটা চ্যাট খুলে দেখে সেখানে ডংম্যান একের পর এক মেসেজ করছে আর সবকটাই গংসের সিনেমার বিরুদ্ধে কঠোর সমালোচনা। ডংম্যান বুঝতেই পারেনি সে গ্রুপে গংসেও আছে, তবে গংসে তখন মেসেজগুলো পড়েনি। কিছুক্ষণ পর সে পাহাড়ের চূড়ায় গিয়ে বিশ্রাম নিচ্ছিল, তখনই ফোন করে একের পর এক সব মেসেজ পড়তে থাকে। ডংম্যানের প্রতিটি মন্তব্য ছিল তীব্র ব্যঙ্গ করে আর একদম নেগেটিভ কমেন্টে ভরা। এগুলো পড়ে গংসের রাগ আরও বেড়ে যায়। অন্যদিকে অফিসে চই ডংহান গংসের সিনেমার আয় নিয়ে চিন্তিত ছিল। আগে ধারণা করা হয়েছিল সিনেমাটি বেশি ব্যবসা করবে। তখন ডংহান জানতে চায় যে এই হিসাবটা কে করেছিল। কর্মচারীরা জানায় যে পূর্বাভাস দিয়েছিল ইয়োনে। ডংহান তখন ইয়োনের কাছে এসে তাকে কিছু টাকা দেয় এবং বলে, দেখছি এবার তুমি ঠিকই বলেছিলে। এরপর সে আরও একটা নতুন সিনেমার স্ক্রিপ্ট তার হাতে দিয়ে জিজ্ঞেস করে যে এই সিনেমাটা কতটা ব্যবসা করতে পারে, কতজন মানুষ এটা দেখতে আসবে, কিন্তু ইয়োনে কোনো অ্যান্সারই দেয় না। ডংহান তখন চলে যাওয়ার পর অফিসের কয়েকজন কর্মচারীরা আবারও ডংম্যানকে নিয়ে হাসাহাসি শুরু করতে থাকে। একটা মেয়ে বলে যে আজ আমি সেই জায়গায় যাচ্ছি, আর ভালো ব্যাপার হলো যে 10 বছরের আবর্জনা ডংম্যান আর সেখানে আসতে পারবে না। ইয়োনে সব কিছুই শুনছিল। এবার সে চুপ করে থাকলো না। মেয়েটার কাছে গিয়ে সে জিজ্ঞেস করে,
তুমি কি ওর পক্ষ নিচ্ছ? ইউনো শান্তভাবে বলে যে তোমাদের কারো অনুপস্থিতিতে এভাবে তাকে নিয়ে কথা বলা উচিত না। এর আগে তোমরা তাকে চলন্ত লাশ বলেছিলে, এখন বলছো 10 বছরের আবর্জনা। তোমাদের কথাগুলো খুবই নিষ্ঠুর। মেয়েটি তখন বলে যে তুমি ওকে চেনো না, কেমন মানুষ ও সেটা তুমি জানো না। ইউনে কনফিডেন্সের সাথে অ্যান্সার দেয়, হ্যাঁ আমি জেনে নিব সে কেমন মানুষ, সেটা তোমাদের কাছ থেকে আমার শোনার দরকার নেই। এরপর শেষ দৃশ্যে আমরা দেখি গংসে কয়েকজন সহকর্মীর সাথে রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। ঠিক তখনই ডংম্যান সেখানে হাজির হয় এবং একবারে স্বাভাবিকভাবে তাদের টেবিলে বসে খাবার খেতে শুরু করে। কিন্তু গংসে তো ভেতরে ভেতর অনেক রাগ করছিল, কারণ কিছুক্ষণ আগে সে ডংম্যানের সব নেগেটিভ কমেন্ট পড়ছিল আর মেসেজগুলো আর কি। আর সে ডংম্যানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, খুব মজা পাচ্ছ তাই না? ডংম্যান হেসে উত্তর দেয়, হ্যাঁ আমি তো দারুণ মজা পাচ্ছি, কিন্তু তুমি আমাকে এভাবে ভালোবাসার চোখে কেন তাকিয়ে আছো? রেস্টুরেন্টে বসে গংসে আবার নিজের রাগ চেপে রাখতে পারল না। সে ব্যাগ থেকে একগাটা প্রিন্ট করা কাগজ বের করে ডংম্যানের সামনে ছুঁড়ে দেয়। এগুলো ছিল তার সিনেমার বিরুদ্ধে আসা সব নেতিবাচক মন্তব্য আর কি। গংসে ক্ষোভের সাথে বলে যে এই কমেন্টগুলো অন্তত 1/3 তোমার লেখা। তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি তো কোনোদিন একটা সিনেমাও বানাতে পারোনি, পরিচালক হিসেবে ডেবিউ করতে পারোনি। তুমি বুঝবে না যে আমি এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? আমার মনে হচ্ছে যেন সবাই আমার কাপড় ছিঁড়ে আমাকে জনসম্মুখে নগ্ন করে দাঁড় করিয়ে রেখেছে। সবাই আমাকে টেনে হিঁচড়ে অপমান করছে। আমি ভীষণ লজ্জিত। আজ আমি যে জায়গায় পৌঁছেছি তার জন্য কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি। তাহলে তুমি আমাকে কেন ধ্বংস করতে চাচ্ছ? তোমার তো হারানোর কিছু নেই, তুমি তো কিছু নও। গংসের প্রতিটি কথাই ছিল একদম বিষের মতো। কিন্তু আশ্চর্যের বিষয় যে ডংম্যান একটা কথার উত্তর দেয় না। সে নিঃশব্দে তার সব অপমান শুনে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে ডংম্যান নিজের রাগ আর হতাশা সামলাতে না পেরে একা একা গংসের উপর চিৎকার করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তার মনে হয় যে বাড়িটা অস্বাভাবিকভাবে শান্ত। সে চারদিকে তাকিয়ে বুঝতে পারে তার ভাই জিংম্যান কোথাও নেই। সে চিন্তিত হয়ে ঘরের প্রতিটি জায়গায় তাকে খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত বাথরুমের দরজা খুলতে তার বুক কেঁপে ওঠে। জিংম্যানের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। ডংম্যান দৌড়ে গিয়ে কোনোরকম তাকে নামিয়ে আনে। তারপর ভাইকে শান্ত করার জন্য সে একটা কবিতা পড়ে শোনায়, মানে লাইক সিরিয়াসলি কবিতা বললে শান্ত হবে। যাক, ধীরে ধীরে জিংম্যান স্বাভাবিকও হতে শুরু করে। এই দৃশ্যটা দেখে বোঝানো হয়েছে মানে শুধু ডংম্যান না, তার বড় ভাইও নিজের জীবনে গভীর হতাশা এবং ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। দো ভাই দোনো তাবাহি, তাই না? কিন্তু এখানে দুই ভাই দুইটাই হতাশ। এরপরে আমরা আবার জে ইয়ংকে দেখি, যে কিনা একসময় ইউনের প্রেমিক ছিল। সে হাজিনের সঙ্গে দেখা করতে আসে নতুন একটা স্ক্রিন প্লে নিয়ে। আর হাজিন স্ক্রিপ্টটি দেখে বোঝা যায় যে এটা জি ইয়ং লেখেনি, মানে সে একা এটা লেখেনি। সে ডিরেক্টলি জিজ্ঞেস করে যে আমার মনে হচ্ছে এখানে আরও একজন কন্ট্রিবিউট আছে, সম্ভবত কোনো মেয়ের। তাহলে তাকে কেন কো রাইটার হিসেবে এখানে ক্রেডিট দেওয়া হয়নি? জে ইয়ং হেসে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হাজিন সহজে বিশ্বাস করে না। সে বলে যে আমি নিশ্চিত তুমি সত্যিটা লুকাচ্ছ, তাহলে পরে কিন্তু বড় একটা সমস্যা হয়ে যাবে। যার অবদান আছে তার প্রাপ্য সম্মান তাকে দেওয়া উচিত। হয়তো সে এখানে জানেই না যে তার স্ক্রিন প্লেটা অনুমোদনও পেয়ে গিয়েছে। এরপর জে ইয়ং ইয়নের দাদি সুজার সাথে দেখা করতে চায়। সুজা তাকে খাওয়ার জন্য বসতে বলেন। ঠিক সেই সময় জে ইয়ংয়ের চোখ পড়ে স্ক্রিন প্লের উপর, যেটি ডংম্যানের লেখা। কিছুক্ষণ পর ইউনে বাড়িতে ফিরে আসে। দুজনে বাইরে কথা বলতে শুরু করে। জে ইয়ং অভিযোগ করে, আমি এতগুলো মেসেজ পাঠিয়েছি, তুমি একটারও অ্যান্সার দিলে না কেন? ইউনে তখন ফোন বের করে পাঠানো মেসেজগুলো দেখে। সেখানে লেখা ছিল যে স্ক্রিন প্লেটি অনুমোদন পেয়েছে এবং সে ইউনেকে ধন্যবাদও জানিয়েছে। পাশাপাশি সে আরও লিখেছিল স্ক্রিপ্টের কিছু অংশ এখনও অসম্পূর্ণ, ইউনে চাইলে সেগুলো শেষ করতে পারে। কিন্তু এবার ইউনে আগের মতো চুপ থাকে না। সে দৃঢ়কণ্ঠে বলে যে সে খুব ভালো করে জানে যে স্ক্রিন প্লেটা আমরা দুজন মিলে বানিয়েছিলাম, কিন্তু এখানে আমার নাম কোথাও নেই এবং সেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু অন্তত এখন থেকে এমন আচরণ করো যেন আমরা একে অপরকে কোনোদিনই চিনতাম না, যেন আমাদের কখনো সম্পর্কই ছিল না। জে ইয়ং তখন বলে যে তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু তুমি কিভাবে বলতে পারো যে এই স্ক্রিপ্ট তুমি লিখেছ? ইউনো শান্ত গলায় বলে যে ঠিক আছে, যদি তুমি আমার নাম না দিতে চাও তাহলে যেসব অংশ আমি লিখেছি সেটা পুরোপুরি মুছে দিও। এই কথা শুনে জি ইয়ং তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাগের মাথায় সে চিৎকার করে বলে, ইস তুমি যদি মরে যেতে। কথাটা শোনা মাত্র ইয়নের নাক দিয়ে আবার রক্ত পড়া শুরু হয়ে যায়। আর এখানে শেষ না, জে ইয়ং আবারও বলে যে শুনেছি তুমি আবার ডংম্যানের স্কিম প্লে নিয়ে কাজ করছো। তুমি কি সেই লুজারের সাথে জড়িয়ে পড়ছো?
তোমার কি একটু লজ্জা করে না? এই কথাগুলো ইউনের মনে আরও গভীরভাবে আঘাত করে। এরপর জিয়ং আবার হাজিনের কাছে যায় স্ক্রিন প্লের ব্যাপারে কথা বলতে, কিন্তু এবারও সে কোনো সুবিধা করতে পারে না, কারণ হাজিন তো নিশ্চিত স্ক্রিপ্টটা পুরোপুরি জিয়ংয়ের লেখা না, এজন্য সে ব্যাপারটা আর আগাতে দেয় না আর কি। আর অন্যদিকে ইয়ংসু আর পিরি ডংম্যানের সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল। ইয়ংসু খুব শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে গংস্যান এখন খুব কঠিন সময়ের দিকে যাচ্ছে, তা পঞ্চম সিনেমা ব্যবসা করতে পারছে না। তুমি কি ওর প্রতি একটু ইমোশনাল বা সহানুভূতিশীল হতে পারো না? কিন্তু ডংম্যান সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমি কেন ওদের মতো হব? যারা আমার সাথে খারাপ ব্যবহার করে আমিও তাদের সাথে সেভাবেই আচরণ করব। আবার যারা আমার সাথে ভালো থাকবে তাদের সাথে আমি ভালোই থাকব। এরপর সে অতীতের একটা ঘটনা মনে করে। সে বলে, এক সময় আমি দ্য 8 ক্লাবে আসতাম শুধু নিজের দুশ্চিন্তা ভুলে থাকার জন্য, কিন্তু জানো তখনও আমার ইমোশনাল ওয়াচে নার্ভাস দেখাতো। আমি অবাক হতাম, যেখানে সবচেয়ে কাছের বন্ধুরা সেখানে আমি যেতাম, আর সেখানে আমি অস্বস্তি কেন অনুভব করব? এই কথাগুলো বলে ডংম্যান মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডংম্যানের মনে হাজিনের সাথে শেষ কনভারসেশনটা সেটা কথা ভেসে ওঠে। সেদিন সে হাজিনকে জিজ্ঞেস করেছিল আর কি, যে আমি আর কতদিন এভাবে নিষিদ্ধ থাকবো এই ক্লাবে, আমি কবে ফিরতে পারবো? হাজিন তখন আইরনি করে বলেছিল যে আগে একটা গার্লফ্রেন্ড বানাও, তার সাথে প্রেম করো, তার সাথে থাকো, জীবনটা একটু বুঝতে শেখো, তারপর হয়তো তুমি এই ক্লাবে আসতে পারবে। কিন্তু ডংম্যানে মনে পড়ে তার ভাই জিনম্যানও একই কথা বলেছিল যে তুই সারা জীবন একা থাকতে পারবি না, তোর জীবনে কাউকে তো আসতে দে। এদিকে ইউনের শারীরিক অবস্থা ভালো ছিল না। বাড়িতে দাদি সুজার সাথে কথা বলার সময় তার নাক দিয়ে আবারও রক্ত পড়তে শুরু হয়। ফলে সুজা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইউনে আবার নিজের মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করে। ডাক্তারকে সে জানায় এমন একজন মানুষ রয়েছে যার সঙ্গে কথা বললে তার নাকি খুব ভালো লাগে। এরপর সে বলে আবার এমন একজন মানুষ আছে যে আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। ডাক্তার জানতে চায় সে মানুষটি কে। ইউনে মুখ খুলে নিজের মায়ের নামটা কথা বলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত পুরো নামটা সে উচ্চারণ করতে পারে না। এই দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায় তার মায়ের সঙ্গে অতীতে এমন কিছু একটা ঘটেছিল যার ক্ষোভ আজও তার মনে গভীরভাবে রয়ে গিয়েছে। এদিকে রাতে বাড়ি ফেরার পথে ডংম্যান দূর থেকে ইউনেকে দেখতে পায়। সে একটি সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই হঠাৎ দ্রুত গতির দুটি গাড়ি একে অপরের সাথে ধাক্কা খায়। দূর থেকে দেখে মনে হয় যে ইউনে হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে। মুহূর্তের মধ্যে সে সব কিছু ভুলে গিয়ে দৌড়াতে শুরু করে। হোঁচট খেতে খেতেও ছুটে আসে ইউনেকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সৌভাগ্যবশত ইউনের কিছু হয়নি। ঠিক সেই মুহূর্তে ডংম্যান নিজের ইমোশনাল ওয়াচের দিকে তাকায়। সেখানে নতুন একটা অনুভূতি ভেসে ওঠে। সে ইউনেকে জিজ্ঞেস করে, তুমি কি আন্দাজ করতে পারো ঘড়িটা এখন কি দেখাচ্ছে? তারপর সে নিচে উত্তর দেয়, এখানে লেখা আছে শক। আর সত্যি বলতে আমি পুরোপুরি শকে রয়েছি এখন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার কি কিছু হয়ে গিয়েছে? এরপর সে ইমোশনালভাবে গলায় বলে যে দেখলে তো, আমি এক্সাইটেড হইনি, আমার ঘড়িতে কিন্তু এক্সাইটেড আসেনি। তার মানে আমি সত্যিই চেঞ্জ হচ্ছি, আমি আর ধ্বংসাত্ম মানুষ নই, আমি কোনো দানব না, আমি কোনো মনস্টার না। এইসব কথা বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে থাকে। ইউনো তখন পেছন থেকে ডেকে বলে, তুমি কোথায় থাকো? এরপর নিজের পকেট থেকে কয়েকটা 500 ওনের কয়েন বের করে দিয়ে মুচকে এসে বলে যে দেখো, আমার কাছে 500 ওনের কয়েন আছে, তুমি চাইলে এগুলো নিতে পারো। এটা ছিল সে আগের কথাটার একটা ইঙ্গিত, যেটা কিনা ডংম্যান তাকে বলেছিল যে মন খারাপ হলে 500 ওনের একটা কয়েন কুড়িয়ে নিলে মন ভালো হয়ে যায়। কিন্তু এবার ডংম্যান কোনো উত্তর দেয় না, সে শুধু হাঁটতে থাকে আর ইউনে চুপচাপ তার চলে যাওয়া দেখতে থাকে। আর এই ইমোশনাল সিনের সাথে তৃতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। পরের এপিসোডের শুরুতে আমরা আবার ডংম্যানকে তার বাড়িতে দেখতে পাই। সে আগের দিনে সেই ঘটনাগুলো বারবার মনে করছিল। যখন ইউনে তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কোথায় থাকো? আমার কাছে 500 ওনের কয়েন আছে, চাইলে তোমাকে দিতে পারি। কথাটা শুনে খুব সাধারণ মনে হলেও ডংম্যানের মনে সেটা গভীরভাবে গেঁথে যায়। এরপর সে নিজের ছাত্রের লেখা একটা গল্পের কথা মনে করতে থাকে। গল্পটিতে লেখা ছিল যে একটা মেয়ে অনেকদিন ধরে একজন ছেলেকে ভালোবাসতো। অবশেষে যখন তারা সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সবাই ভেবেছিল যে মেয়েটা হয়তো আনন্দে নাচবে, সারা রাত ঘুমাতে পারবে না, কিন্তু বাস্তবে সে খুব শান্তভাবে ঘুমিয়েছিল। ডংম্যান তখন ছাত্রটিকে জিজ্ঞেস করেছিল, এটা কিভাবে সম্ভব? আমি হলো তো সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে ডেটে চলে যেতাম, শালার মাইন্ড দেখছো? তখন ছাত্রটি উত্তর দিয়েছিল, কারণ সে ভালোবাসা অনুভূতিটা পেয়েছে আর কোনো অস্থিরতা তার মধ্যে কাজ করছিল না, সে শুধু নিশ্চিন্তে ঘুমিয়েছে। এই গল্পটা মনে করে ডংম্যান নিজেকে বলে,
আমি আজ ঠিক সেভাবেই ঘুমিয়েছি। অনেক বছর পর একটা ছোট্ট বাচ্চার মতো শান্তিতে ঘুমাতে পেরেছি। সকালে ঘুম থেকে উঠেই সে আনন্দের সঙ্গে জুন হোয়ানকে একটা মেসেজ পাঠায় আর জানায় যে অনেকদিন পর সে ভালো ঘুমিয়েছে। কিছুক্ষণের মধ্যে জুন হোয়ান ফোন করে অবাক হয়ে বলে যে, এগুলো আবার কি বলছো? তুমি বাচ্চাদের মতো নিশ্চিন্তে ঘুমাও আর আমরা একটু ঘুমাতেও পারি না? কারণ আমি ইউনোকে স্ক্রিন প্লে দিয়েছি, এখন শুধু ভাবছি এটার উত্তর কি হবে। ঠিক তখন ইউনের ফোন চলে আসে। জুন হোয়ান দ্রুত ফোন রিসিভ করে। ইউনে জানায় যে তার স্ক্রিন প্লেটা খুব ভালো লেগেছে। একথা শুনে জুন হোয়ান আনন্দে আত্মহারা হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ইউনেকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ইউনে ভদ্রভাবে জানিয়ে দেয় যে তার আগে থেকে অন্য একটা প্ল্যান রয়েছে। ফলে জুন হোয়ানের সেই ইচ্ছাটা আর পূরণ হয় না। এরপর ইউনে আবার সে ইমোশনাল ওয়াচ কোম্পানিতে যায়, যেখানে নিয়মিত তার মানসিক অবস্থার এক্সপ্লেন করা হয় আর কি। কাকতালীয়ভাবে ডংম্যানও সেদিন সেখানে উপস্থিত ছিল। সে দূর থেকে ইউনেকে দেখে মুচকি হেসে ফেলে এবং তার দিকে তাকিয়ে থাকে। এদিকে একজন কর্মী ডংম্যানের সেই ঘড়ির রিপোর্ট দেখে তাকে জিজ্ঞেস করে যে, আপনার গ্রাফ অনুযায়ী মনে হচ্ছে ইদানিং আপনার অনুভূতিতে একটা চেঞ্জ আসছে, এখন আপনার কেমন লাগছে? ডংম্যান তখন খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, আমি ভালো আছি। তারপর বাইরে এসে ইউনের জন্য ওয়েট করতে থাকে। ইউনে বের হওয়ার আগে তার মনোরোগ বিশেষজ্ঞ তাকে ডেকে নেন। ডাক্তার তাকে জানান, তোমার ইমোশনাল গ্রাফের সঙ্গে হুবহু মিলে যায় এমন একজনের সাথে একটা ম্যাচ আমরা খুঁজে পেয়েছি, যেখানে একটা ম্যাচিং হচ্ছে। আর তুমি যে আননোন অনুভূতিটা অনুভব করো, সে মানুষটাও ঠিক একই ইমোশনের মধ্যে দিয়ে যায়। তার মানে তুমি আর একা নও। এই কথাটা শুনে ইউনের চোখ প্রথমবারের মতো একটু স্বস্তিতে ফুটে। এরপর সে বাইরে এসে দেখে যে ডংম্যান তার জন্য ওয়েট করছে। দুজন একসাথে মেট্রোতে ওঠে। ইউনো তখন ডাক্তারের কথাটা ডংম্যানকে জানায়। ডংম্যান হেসে বলে যে এটা তো খুব ভালো খবর, আমিও চাই আমার মতো একজন মানুষকে খুঁজে পেতে। এরপর সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে যে, তোমার সে আননোন অনুভূতিটা কখন আসে? ইউনো অ্যান্সার দেয়, যখনই আমার নাক দিয়ে রক্ত পড়ে। ডংম্যান মজা করে বলে যে, এটা আবার উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে না তো? কথাটা শুনে ইউনে হেসে ফেলে। আর অনেক দিন পর তাকে এত স্বাভাবিকভাবে হাসতে দেখা যায়। মেট্রোতে বসে দুজন নিজেদের পরিবার নিয়ে কথা বলতে থাকে। ডংম্যান জানায় তার বড় ভাই একসময় দারুণ কবিতা লিখত। ইউনে জানতে চায় যে সে এখন কি করে। ডংম্যান একটু দীর্ঘশ্বাস ফেলে বলে যে সে এখন ওয়েল্ডিংয়ের কাজ করে, সারাদিন লাল পানি খায় আর কোনোভাবে জীবনটা কাটাচ্ছে। আর এভাবে সে একটা ক্যাফেতে গিয়ে বসে। খেতে খেতে ইউনে আশেপাশে মানুষদের মুখের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন বা অনুভূতি বোঝার ট্রাই করছিল। সে একটা মুখ দেখে বলে যে আচ্ছা, ও তাহলে খুব বেশি উদ্বিগ্ন। আর আরেকজনকে দেখে বলে যে ও তো দেখে হ্যাপি মনে হচ্ছে তাকে। ডংম্যান তখন মজা করে জিজ্ঞেস করে, আচ্ছা আমার মুখের দিকে তাকাও তো, আমাকে দেখে কি মনে হচ্ছে? ইউনে একটু তাকিয়ে বলে যে তোমাকে তো অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। একথা বলার পর ডংম্যান আবার গম্ভীর হয়ে যায়। সে ধীরে ধীরে নিজের ভয়ঙ্কর কথাটা ইউনেকে জানায়। সে বলে, কখনো কখনো আমার খুব ভয় হয় যদি আমার আসল সত্যিটা সবার সামনে বেরিয়ে আসে। ইউনে অবাক হয়ে জানতে চায়, কোন সত্যিটার কথা বলছো? তখন ডংম্যান বলে যে আমি প্রায় একটা স্বপ্ন দেখি, সেখানে একটা দানব আমার সামনে আসে। সে বারবার আমাকে বলে, তুই একজন ব্যর্থ মানুষ, তুই কোনো কাজের না। এই কথাগুলো বলার সময় তার মুখে স্পষ্ট হতাশা আর আত্মঘৃণার ছাপ ফুটে উঠেছে। ওদিকে গল্পে নতুন একটা চরিত্রের প্রবেশ হয়, তার নাম হচ্ছে জঙ্গি। আচ্ছা, এই নামে তো আমরা তাকে ডাকবো না, আমরা তাকে জং বলে ডাকি। সে অভিনেত্রী যে মিরন রয়েছে না, তার সৎমা। নিজের নতুন সিনেমা মাই মম, এটার প্রমোশনের জন্য সে একটা অনুষ্ঠানে এসেছিল। অনুষ্ঠান শেষে একটা সেক্রেটারি তাকে নিয়ে তাকে ড্রিঙ্কস করার একটা আমন্ত্রণ জানায়, আর মিরনকেও ডাকা হয় সেখানে। কিন্তু মিরন জানিয়ে দেয় যে তার অন্য একটা প্ল্যান রয়েছে, সে যেতে পারবে না। তখন জং হেসে বলে যে ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন একসাথে বসবো। অন্যদিকে জয়ী, ডংহান আর দ্য 8 ক্লাবে বসে সেখানে খবর দেখছিল। সেখানে দেখা যাচ্ছিল যে জংয়ের সিনেমা মাই মম বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে, দর্শকের ভিড় লেগে রয়েছে। ডংহান তখন হাজিনকে জিজ্ঞেস করে যে গংসে কোথায়, চলো ওকে নিয়ে একটু ড্রিঙ্ক করি। হাজিন মাথা নেড়ে বলে যে ওর সময়টা এখন খুব খারাপ যাচ্ছে, ওকে একটু একা থাকতে দাও। এদিকে গংসে নিজের বাড়িতে বসেছিল। রাগে ক্ষোভে সে দ্য 8 ক্লাবের গ্রুপ চ্যাটে ডংম্যানকে উদ্দেশ্য করে বলে যে একটা লম্বা মেসেজ সে প্যারাগ্রাফ আকারে পাঠায়। ঠিক সে সময় ডংম্যান বাড়িতে ভাইয়ের সাথে ছিল আর কি। আমরা লক্ষ্য করি যে সে যেন কিছু একটা লুকিয়ে রাখছিল, সম্ভবত কোনো পোশাক বা বিশেষ কিছু, যদিও তখনও পরিষ্কারভাবে দেখানো হয় না। কিছুক্ষণ পর সে বাড়ি থেকে ফিরে গ্রুপ চ্যাট খুলতেই গংসে সে লম্বা মেসেজটা দেখতে পায়। মেসেজে গংসে এতদিন জমে থাকা সব রাগ উগড়ে ফেলে। সে লিখেছিল, আজ আমি সব কথা বলে দিব। তুমি এখনো কেন পরিচালক হতে পারোনি? কারণ তোমার সে যোগ্যতাই নেই। বারবার ইন্টারভিউ দাও, বারবার ব্যর্থ হও, তবুও থামো না, চেষ্টা করতেই থাকো।
যতদিন পর্যন্ত না মারা যাও। শুধু এটুকুই না, সে আরও অনেক ইনসাল্টভাবে কথা বলছিল, মানে লিখছিল। ডংম্যান সবকিছু চুপচাপ পড়ে এবং তার ফেসে কোনো রিয়াকশন দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সে একদম ভেঙে পড়ে। অফিসে ইউনের সহকর্মীরাও সে গ্রুপ চ্যাটে মেসেজ পড়ছিল। তারা নিজেদের মধ্যে বলতে থাকে এবার তো তার আর রক্ষা নেই। ইউনে পাশ থেকে সব শুনছিল, কিন্তু সে কোনো মন্তব্য করেনি। রাতে ডংম্যান একটা রেস্টুরেন্টে পাশ দিয়ে যাচ্ছিল। ভিতরে গংসেকে তার বন্ধুদের সাথে বসেছিল আর কি। গংসে জানলা দিয়ে ডংম্যানকে দেখে দ্রুত বাইরে আসে। সে ডংম্যানকে ডেকে বলে, আমার মেসেজটা পড়েছো? কিন্তু ডংম্যানের কানে তখন হেডফোন ছিল। কোনো উত্তর না দিয়ে সে হাঁটতে থাকে। আর গংসে ভাবছিল যে ডংম্যান হয়তো ইচ্ছে করে তাকে ইগনোর করে যাচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে গংসে আবারও ভিতরে ফিরে বলে যে আমি জানি ও মেসেজটা পড়েছে, ইচ্ছা করে আমাকে পাত্তা দিচ্ছে না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ রেস্টুরেন্টের জানলায় একটা পাথর এসে পড়ে। সবাই চমকে যায়। গংসে দ্রুত বাইরে এসে দেখে যে আশেপাশে কেউ নেই। তাই সে সন্দেহ করতে থাকে যে ডংম্যানই হয়তো এটা করেছে। তাই সে সেদিকে দৌড়ে যায় যেদিকে সে ডংম্যানকে যেতে দেখেছিল, কিন্তু সেখানে গিয়েও সে কাউকে খুঁজে পায় না। তখন দেখা যায় আসলে একটা দেওয়ালে আড়ালে ইউনে লুকিয়েছিল। গংসেকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই সে আসলে পাথরটা ছুঁড়ে মেরেছিল। রেস্টুরেন্টে ফিরে হাজিন গংসে সে লম্বা মেসেজটা পড়ে ফেলে। সে বিরক্ত হয়ে বলে যে এইগুলো কি লিখেছো তুমি? ডংম্যানকে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন তুমি? তারপর সে এমন একটা সত্য প্রকাশ করে যা সে আগে জানতো না। হাজিন বলে, আমি ডংম্যানকে ক্লাব থেকে নিষিদ্ধ করেছি, শুধু এ কারণও নয় যে সে বেশি কথা বলে। আসল কারণ হলো তুমি তার প্রতিটি কথায় অকারণে রেগে যাও। তোমার রাগই সমস্যার মূল। এরপর গংসেকে কঠিনভাবে সতর্ক করে দেয়, যদি আবার এমন কোনো মেসেজ পাঠাও আমি ডংম্যানকে নিজে ক্লাবে ফিরিয়ে আনবো আর তোমাকে নিষিদ্ধ করে ফেলবো। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই চই ডংহানের কোম্পানিতে হঠাৎ বড় একটা সমস্যার সৃষ্টি হয়েছে। একজন কর্মচারী দৌড়ে তার অফিসে এসে আতঙ্কিত গলায় বলে, স্যার বড় বিপদ হয়ে গেছে। সবাই মিলে পোস্টটি দেখতে শুরু করে। পোস্টে একজন অজ্ঞাত ব্যক্তি লিখেছিল, অভিনেত্রী মিরন আসলে জং তার কোনো রক্তের আত্মীয় না এবং জং আগে থেকে একটা মেয়ে ছিল। আর পোস্ট করা লোকটি দাবি করে সে একসময় তাদের প্রতিবেশী ছিল। তার কথায় জানা যায় সে মেয়েটি তার বাবা মা একসময় ফেলে চলে গিয়েছিল এবং সে একা একা হয়ে পড়েছিল। এই কথাগুলো শুনে ইউনে অদ্ভুতভাবে চুপ হয়ে যায়, কারণ পোস্টের গল্পটা তার নিজের জীবনের সাথে ভয়ঙ্করভাবে মিলে যাচ্ছিল। ইউনের মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। তার বাড়িতে প্রতিদিন বাবা একদম ঝগড়া করতে থাকতো এবং একে অপরের সাথে চিৎকার চেঁচামেচি করতো, আর ছোট্ট ইউনে চুপচাপ সেগুলো সহ্য করতো। এরপর একদিন একজন করে তারা তাকে ছেড়ে চলে যায়। ইউনে একদম একা হয়ে পড়ে। এরপর স্কুলে গিয়ে সে এমন ভান করতো যেন তার জীবনে কিছুই হয়নি, সে একদম নর্মাল রয়েছে। এরপর ইউনের মনে পড়ে একবার সে ডাক্তারের সাথে এ বিষয় নিয়ে কথা বলেছিল। ডাক্তার তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি যখন একা হয়ে যাও, যখন তোমার মা বাবা তোমাকে ফেলে চলে যায়, তখন তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলোনি কেন? ইউনে তখন অ্যান্সার দিয়েছিল, কারণ আমি কাউকে জানতে দিতে পারতাম না যে আমাকে ফেলে রাখা হয়েছে। এই লজ্জা আর ভয়ের কারণেই সে সবসময় কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রাখতো। বর্তমানে ফিরে এসে আমরা দেখি যে চই আর ডংহান প্রচণ্ড রেগে রয়েছে। সে সঙ্গে সঙ্গে জং যে সেক্রেটারি রয়েছে ফোন করে জানতে চায় যে এগুলো কি হচ্ছে। সেক্রেটারি তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে জংয়ের সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক নেই, আর সব কিছু জানায় যে সবাই জানে জংয়ের খুব অল্প বয়সে ডিভোর্স হয়েছিল, তাই সে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, এমনকি তাকে চেনেও না। কিন্তু ডংহান এসব উত্তর মেনে নিতে পারে না। সে সেক্রেটারিকে জানায় যে এসব আমি জানি না, তোমাদের অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে, আর ওই মেয়েকে খুঁজে বের করো, তাকে হেল্প করতে বলো। ইউনে দূর থেকে ডংহানের এসব কথা শুনছিল এবং তার ভেতরে যে ক্ষতগুলো ছিল সেগুলো যেন তাজা হয়ে উঠছিল। অন্যদিকে ডংম্যান আবারও সে জায়গায় যায় যেখানে নিজের নাম সে চিৎকার করে ডাকতো, কিন্তু এবার তার মনে গংসের লেখা অপমানজনক মেসেজগুলো ঘুরছিল। সে ফিল করছিল যেন তার চারপাশে আবহাওয়া বারবার বদলে যাচ্ছে, আর অদ্ভুতভাবে সে পরিবর্তন উপভোগও করছে। এই সময় জুন হওয়ান নিজের স্ক্রিন প্লে নিয়ে চই ডংহানের কাছে যায়। ডংহান স্ক্রিপ্টটা পড়ে একটা ভুল ধরতে থাকে, কিন্তু জুং হওয়ান জানায় যে আমি এটা ইউনেকে দেখিয়েছিলাম, এটা ওর ভালো লেগেছে। কথাটা শুনতে ডংহান চিৎকার করে আর বলে যে তাতে কি হয়েছে, ইউনে বললে কি সব কিছু ভালো হয়ে যাবে? ও কি সবসময় ঠিক হতে পারে? এরপর ডংহান ইউনেকে ডেকে পাঠায়। সে তাকে অপমানজনকভাবে এক্স বলে ডাকে, কারণ এ নামে যেটা দিয়ে ডেকে সে প্রায় ছোট করতো আর কি। এরপর স্ক্রিন প্লেনে কথা বলতে বলতে জিজ্ঞেস করে এ গল্পে তুমি কাকে কাস্ট করতে চাইবে? ইউনে শান্ত গলায় জিজ্ঞেস করে যে মিরনকে, কিন্তু এই উত্তর শুনে ডংহান আবার চিৎকার করে। সে বলে যে মিরনের জীবন তো আগে থেকে নষ্ট হয়ে গিয়েছে। এরপর সে ইউনেকে সবার সামনে ইনসাল্ট করতে থাকে। জুং হোয়ান পরে ইউনের কাছে এসে ক্ষমা চায়। সে বলে যে আমার জন্য তোমাকে এসব শুনতে হলো, আমি দুঃখিত। কিন্তু ইউনে তাকে আশ্বস্ত করে বলে যে সমস্যা নেই, আমি ঠিক আছি।
ইউনে তখন নিজের ডেস্কে ফিরে যাওয়ার সময় তার সহকর্মী জানায় যে ডংম্যান তাকে মেসেজ করেছে। ইউনো মেসেজ দেখা শুরু করে আর আরেক সহকর্মী এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে, তোমরা কি খুব ক্লোজ হয়ে গিয়েছো নাকি? তুমি কি সত্যি তার সাথে ডেটে যেতে চাও? এসব করতে তোমার লজ্জা লাগে না? ইউনো এবার আর চুপ থাকে না, সে সরাসরি তার দিকে তাকিয়ে বলে যে এ কথা তুমি কেন বলছো? আমার তো মনে হয় তোমার লজ্জা পাওয়া উচিত। সহকর্মী তখন আরও বিষ ছড়ায়, সে বলে যে আমি চাই তুমি এই কোম্পানি ছেড়ে চলে যাও, আর না হলে 20 বছর ডংম্যানের মতো তোমার জীবনও এইভাবে নষ্ট হয়ে যাবে। কথাগুলো শুনতেই ইউনোর নাক দিয়ে আবার রক্ত পড়া শুরু হয়ে যায়। অন্যদিকে ডংম্যান নিজের বাড়িতে শুয়েছিল আর তার ভাই জিংম্যান তখন তার পাশে লাল পানি খাচ্ছিল। আর বাইরে যখন ডেলিভারি ম্যান এসে তাদেরকে খাবার পৌঁছে দেয়, ডংম্যান দরজা খুলতে যায় না। জিনম্যান সে খাবার নিয়ে আসে, টাকা দেয় এবং তার ভাইকে খেতে বলে, কিন্তু ডংম্যান কোনো রিয়াকশন দেখায় না। জিনম্যান আবারও লাল পানি খেতে শুরু করে দেয় আর কিছুক্ষণ পর ডংম্যান নিজে নিজে ধীরে ধীরে উঠতে থাকে খাবার খাওয়ার জন্য। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা ছিল ইউনের। ডংম্যান অবাক হয়ে জিজ্ঞেস করে যে এই সময় আমাকে কেন ফোন করলে? ইউনে শান্ত গলায় বলে যে আমি একটা গল্প শুনতে চাই। ডংম্যান তখন তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা স্টোরি বলা শুরু করে। সে বলে যে কিছুক্ষণ আগে তার স্লিপ প্যারালাইসিস হয়েছিল। সে এক্সপ্লেন করে, কখনো কখনো এমন হয় তুমি সবকিছু বুঝতে পারো কিন্তু শরীরে একটা আঙুলে নাড়াতে পারো না, তুমি কোনো রিয়েক্ট করতে পারো না। আমি চাইছিলাম আমার ভাই আমাকে জাগিয়ে দিক, কিন্তু আমার কাছে সে এসেছিল, কিন্তু আমি মনে করছিলাম যে প্লিজ ভাই আমাকে একটা লাথি মারো যেন আমি জেগে উঠি, কিন্তু সে কিছুই করলো না। হঠাৎ সে নিজে নিজে জেগে উঠলো। তারপর ডংম্যান বলে যে এই ঘটনা থেকে সে আরো একটা জিনিস শিখেছে, জীবনে কিছু বিষয় আছে যেগুলোর বিরুদ্ধে লড়াই করতে হয়, আবার কিছু বিষয় আছে যেগুলোকে স্লিপ প্যারালাইসিসের মতো উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। সেই ইউনিকে বলে তোমার জীবনে এখন যা চলছে সেটাকেও স্লিপ প্যারালাইসিসের মতো ভাবো আর এটাকে গুরুত্ব না দিয়ে নিজের জীবনের পথে হাঁটতে থাকো, আর একদিন দেখবে যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। সে আবারও একটা ইন্টারভিউ দিতে গিয়েছিল কিন্তু আগের মতোই সে ব্যর্থ হয়েছে। তারা কথা বলা শেষে ইউনে ধীরে বলল যে আমার নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে অফিসে ডাংহান আবারও ইউনোকে অপমান করা শুরু করে দেয়। সে তার হাতে থাকা স্ক্রিন প্লে দেখে বলে যে এটা তোমার কাছে কি করছে? পরদিন সকালে ডংম্যান বাইরে হাঁটতে বের হয়। রাস্তায় সে একটা 500 কয়েন পড়ে থাকতে দেখতে পায় আর কুড়িয়ে নেয়। এখানে তোমার থেকেও অনেক সিনিয়র মানুষ রয়েছে যারা তোমার থেকে এটা ভালো এক্সপ্লেন করতে পারবে, পরের বার এমন কিছু দেখার সাহস করো না। কথাগুলো বলে সে নিজে অফিসে চলে যায়। ইউনোর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, তবে এবার সে চুপ করে থাকে না। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে সে ডাংহানের অফিসে যায় এবং ধীর কণ্ঠে বলে আমি সব সময় শান্ত থাকি, মানুষের সাথে সংঘর্ষ এড়িয়ে চলি। তার মানে এই না যে আমি দুর্বল, আমাকে যে কেউ চাপা দিতে পারবে। তুমি কোনো শক্তিশালী মানুষ নও, তুমি শুধুই একটা গাধা। এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলো না আর চিন্তা করো না আমি চাকরি ছাড়ছি না। এরপর ইউনে বাইরে এসে নিজের সহকর্মীর সঙ্গে কথা বলে। সে বলে যে এখানে যা হচ্ছে আমি জানি তোমরা এসব দেখে বেশ মজা পাচ্ছ। ঠিক তখন ডংহান আবার তার সাথে কথা বলতে আসে, কিন্তু ইউনে এবার তাকে থামিয়ে বলে এই অফিসের পরিবেশ যেমন সেখানে থাকা প্রায় অসম্ভব, যে কেউ ভেঙে পড়বে, কিন্তু চিন্তা করো না আমি টিকে থাকবো। কারণ আমি যখন 9 বছর বয়সী ছিলাম তখন আমি এক চেয়ারে বসে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে ফেলেছি। আমি নিজেকে আটকে রাখতে পেরেছিলাম, এখন থাকাও আমার পক্ষে অসম্ভব না। অন্য কেউ না পারলেও আমি পারবো। কথাগুলো বলে সে সেখান থেকে চলে যায়। শেষ দিকে আমরা দেখি ডংম্যান গংসের সাথে কথা বলতে দ্য 8 ক্লাবের বাইরে আসে। গংসে বেরিয়ে এসে ব্যঙ্গ করে বলে কি হলো, আমার মেসেজটা পড়েছো? জোরে জোরে পড়ে শোনানো উচিত ছিল তাই না? ডংম্যান শান্তভাবে উত্তর দেয় হ্যাঁ পড়েছি, আর সত্যি বলতে তোমার মেসেজটাই ছিল সবচেয়ে সৎ, তোমার এমন করে স্ক্রিন প্লে লেখা উচিত। গংসের রাগে ফেটে পড়ে। ডংম্যান তখন 20 বছর আগের দিনগুলোর কথা তোলে। সে বলে আমরা তখন কি ছিলাম, এখন কি হয়েছে দেখো, আমি এখনো নিজের মতো আছি, কিন্তু তুমি ডেবিউ করার পরও তুমি সুখী হতে পারোনি, তুমি এখনো একই রকম অসহায়। আমি তোমাকে সমালোচনা করতেই থাকবো আর তুমি কিছুই করতে পারবে না। ঠিক তখনই গংসে দূরে জিনম্যানকে দেখতে পায়। সে দেখে বলে যে দেখো তোমার ভাই কি বলছে। জিনম্যান এগিয়ে এসে ডংম্যানের সাথে ঝগড়া শুরু করে। রাগের মাথায় সে ডংম্যানকে ঘুষি মেরে ফেলে। ডংম্যান মাটিতে পড়ে যায় এবং পুলিশ ডাকতে বলে। সিন শিফট হলে আমরা তাদের পুলিশ স্টেশনে দেখি। একজন পুলিশ অফিসার ডংম্যানকে জিজ্ঞেস করে তার নাম কি, কোথায় থাকে। সে সব উত্তর দেয়, কিন্তু যখন পুলিশ জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করেন, তখন ডংম্যান থেমে যায়। সে দ্বিধায় পড়ে যায়, কারণ এত বছর পরেও সে আসলে নিজের ঠিক কী পরিচয় দিবে সেটা সে জানেই না। ঠিক সে সময় ইউনে সেখানে চলে আসে হঠাৎ করে। সে শান্ত কিন্তু ধীর গলায় বলে যে তিনি একজন ফিল্ম মেকার। ডংম্যান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর এমন একটা সিনে কিন্তু এই 4th এপিসোড শেষ হয়ে যায়। এই ড্রামাটার নেক্সট পার্টে আমরা বাকি এপিসোডগুলো কভার করার ট্রাই করব।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অর নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে, যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্টগুলো চলে, সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে। এবং এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়াও আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো, এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।